হাসিবকে শুভেচ্ছা জানাচ্ছি। হাসিব, আপনি কেমন আছেন এবং কি করছেন, কোথায় আছেন? জি স্যার, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুরুতেই বলতে চাই আপনাকে ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আহ, অনেক দিনই হয়ে গেল, মানে আপনার সাথে মোটামুটি ইউনিভার্সিটি শেষ করার পরে তারপরে মাঝখানে কোভিড এর একটা প্যান্ডেমিক ছিল। ক্লাসগুলো অনলাইন হয়ে গেল, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অনেকটাই চলে গিয়েছিল আমাদের। যাই হোক, আমি ধন্যবাদ জানিয়ে আপনাকে শুরু করতে চাই। আমি ভালো আছি এখন। আমি জার্মানির বায়ার্ন স্টেট, এটা ইংলো স্টেট সিটিতে রয়েছি। আমার ইউনিভার্সিটি এখানে টেকনিশে হকশুলে ইংস্টার, আমার ইউনিভার্সিটির নাম। এটা একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। আর আমি স্টাডি করছি মাস্টার্স ইন রিটেইল এন্ড কনজিউমার ম্যানেজমেন্ট সাবজেক্টে। আচ্ছা, গ্রেট। সো জার্মানিতে আপনি কত মাস ধরে আছেন? এটা 2 মাস, আজকে 10 দিন হবে। তো শুরুতেই আমরা একটু আপনার এই জার্মানিতে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু আলাপ করতে চাই। কেননা অনেকেই দেশের বাইরে পড়তে যাওয়ার আগ্রহ প্রকাশ করে, তো তারা জানে না প্রপারলি যে কোন কোন স্টেপগুলো ফলো করতে হয় এবং জি। কত সময় লাগে, কত টাকা লাগে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা, ওভারঅল সমস্ত বিষয়গুলো, সাবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয়। আপনি একদম শুরু থেকে আপনার প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু শেয়ার করেন। জি। জি, আমি যখন থেকেই আসলে ডিসিশনটা মেক করলাম যে আমার স্টাডি অ্যাব্রোড, প্রথম দিকে আমার চুজ ছিল যে আমি ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোর দিকে করবো। পরবর্তীতে চিন্তা করলাম যে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসলে হিউজ টিউশন ফিস, যেটা আমাদের মতো মিডিল ক্লাসদের জন্য আসলে খুব ডিফিকাল্ট ম্যানেজ করা। পার মান্থ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে পড়াশোনা করা, এটা এটা তো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমি একটু এর বাইরে চিন্তা করলাম যে কোনো স্কলারশিপ আর কোনো দেশ কি অফার করছে কিনা, যে টিউশন ফি খুবই কম বা আহ, নাই এরকম কোনো দেশ চুজ করার ক্ষেত্রে আমি তখন দেখলাম অস্ট্রিয়া, জার্মানি, ফিনল্যান্ড ছিল, নরওয়েতেও ছিল এই সুযোগগুলো যে উইদাউট টিউশন ফিতে পড়াশোনা করা যায়। আহ, কিন্তু নরওয়ে আর ফিনল্যান্ড ওরা টিউশন ফি অ্যাড করেছে। অস্ট্রিয়া আর জার্মানি পাশাপাশি দেশ, ওরা জিও পলিটিক্যাল কথা চিন্তা করলে এরা খুবই সিমিলার, সবকিছুই সিমিলার, ল্যাঙ্গুয়েজও সিমিলার। তখন আমি এই দুইটা দেশকেই টার্গেট করে এগোলাম। শুরুতেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম জার্মানির জন্য, কারণ এটা একটা লেন্থি প্রসেস আছে। তৈরি হয় হচ্ছে কোভিড এর মধ্যে বেসিক্যালি। কারণ হচ্ছে কোভিড এর মধ্যে এম্বাসি অফ বন্ধ ছিল। কোভিড এর আগেও ছিল ওয়েটিং পিরিয়ড, রেগুলার ওয়েটিং পিরিয়ড 5-6 মাস ছিল। কিন্তু কোভিড এর পরে এটা দাঁড়ায় প্রায় 12 থেকে 14 মাস। সেটা বাড়তে বাড়তে আর আমাদের আসলে আহ, আমরা বাঙালিরা একটাই মানে বিষয় যখন জানতে পারি যে টিউশন ফি জার্মানিতে লাগে না, তাহলে মানে অজস্র অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হয়। একটা বড় একটা স্লট তৈরি হয়ে যায় এই অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে। তখন দেখা যায় যে ওয়েটিং পিরিয়ড আমার সময় এসে দাঁড়িয়েছে 30 মাস, যেটা এম্বাসি আমাকে জানিয়েছিল 19 মাস লাগবে। তো আচ্ছা, আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে আগাই যে 19 মাস শেষে হয়তো আমাকে লাগবে। কিন্তু যখন আমাদের কমিউনিটি, জার্মানি স্টুডেন্ট কমিউনিটি, প্রতিনিয়ত আপডেট করা হয় ওখানে তথ্যগুলো, যে আসলে 1 মাস 2 মাস পর এটা কিভাবে যাচ্ছে। তো একটা সময় হিসাব করলাম যে আমার হয়তো 24 মাস লাগবে। তারপরে দেখলাম যে না, এম্বাসি খুবই স্লো, হয়তো বা আর আরো বেশি সময় লাগবে। আচ্ছা, মানে এমনটা হচ্ছিল যে ওয়েটিং পিরিয়ডটা টানছিল এভাবে যে 1 মাসে যত সংখ্যক স্টুডেন্ট নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট, এদেরকে শেষ করতে এম্বাসি প্রায় 6 মাস লাগাচ্ছে, বা 4 মাস, 4 থেকে 6 মাস লাগছে। তো এইভাবে কাউন্ট করতে গেলে তখন আমি চিন্তা করলাম যে না, আমার হয়তো 4 বছরও লেগে যেতে পারে। তো পুরা জার্নিটাই একটা আনপ্রেডিক্টেবল জার্নি ছিল। আমরা
ভাবতেও পারি নাই যে কখন আমাদের এম্বাসি থেকে কল আসবে বা মেইলটা আসবে। পরে রাষ্ট্রদূত মেবি 6 মাস আগে তো পরিবর্তন হয়েছে, উনি আসার পরে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছেন যে আহ, এই বাংলাদেশের স্টুডেন্টদের একটু যদি আহ, যে একটা পার্সেন্টেজ আছে যে এর বেশি বাংলাদেশ থেকে, মানে কোটা যেটা, এর বেশি বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিতে পারবে না। সেটা আগে রাষ্ট্রদূত সবসময় বলে আসছিল, কিন্তু নতুন যে রাষ্ট্রদূত উনি সেটা ওভারকাম করে খুব বেশি স্টুডেন্ট নেওয়া শুরু করলো। তখন এমন হচ্ছিল যে 1 মাসের অ্যাপ্লিকেন্ট 1 মাসেই শেষ করতে পারছে। আমি 2023-এ 9 মে মেতে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, যেটা আমি ডকুমেন্ট পাই অক্টোবরে। নভেম্বরে ভিসা পাই, যা ডিসেম্বরে হচ্ছে আমি জার্মানিতে পৌঁছাই। এরকম একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এর মধ্যে আইএলস দিয়েছি, একটু লং টাইম সময় নিয়েছিলাম প্রিপারেশনের জন্য। আহ, কারণ আহ, খুব বেশি আমি শিওর ছিলাম না আসলে কবে আমার দেওয়া উচিত। আবার অফার লেটার নিয়েও একটা শঙ্কা ছিল যে অফার লেটারটা আমার কখন হাতে রাখতে হবে। আমি 1 বছর আগে থেকে, মানে ডকুমেন্ট আসার একটা কাউন্ট করতাম। আমরা যেটা একটা কাউন্টিং এর মধ্যে থাকতাম যে কতদিন পরে আমাদের ডকুমেন্ট আসতে পারে, আর তাহলে কতদিন আগে আমাদের হাতে একটা অফার লেটার নিশ্চিত রাখতে হবে। আর জার্মানির জন্য অফার লেটার, একটা পাবলিক ইউনিভার্সিটি অফার লেটার থাকা মানে তার ভিসা হওয়া নিশ্চয়তা আছে, আচ্ছা। এতটুকু নিশ্চয়তা আছে। এই জন্য অফার লেটারটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে। তো আমি সামারে হচ্ছে 2024-এর সামারে প্রথম অ্যাপ্লাই করি। ফরচুনেটলি আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি একটা প্রোগ্রামে, সেটা হচ্ছে আমার বর্তমান কোর্স, যেটা রিটেইল এন্ড কনজিউমার ম্যানেজমেন্ট, সেটা থেকে আমি অফার লেটার পাই। তারপরে দেখলাম যে না, আমার হয়তো এই এই এনরোলমেন্টটা দিয়ে আমি হয়তো আহ, এর মধ্যে আমি অফার ডকুমেন্ট পাবো না। তারপরে আমি নেক্সট ইয়ার এই তো 2025-এর উইন্টার, আমি যখন উইন্টারে অ্যাপ্লাই করতে গেলাম, তখন আবার অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে যদি অফার লেটার পাই বা না পাই, যেটাই হোক, থার্ড অ্যাটেম্পটে যদি আমাকে অফার না করে তো তাহলে তো আমি একটা ঝামেলা করতে চাই। এই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছিলাম। তারপরে আমি অ্যাপ্লিকেশনের ডেডলাইনের 2 দিন আগে আমি অ্যাপ্লাই করেছিলাম যে আহ, করি করে রাখি আর কি। ওই যে করে রাখাটা, আমি যদি ওই অ্যাপ্লিকেশনটা মিস করে যেতাম আমার জার্মানি আসার মতো। আল্লাহ হয়তো চেয়েছেন, আমি এতদিনের অপেক্ষার হয়তো আল্লাহ চেয়েছেন, এই জন্য আমি অ্যাপ্লাই করি, অফার লেটার আবার পাই। আহ, তারপর ওই অফার লেটার দিয়ে আমি এম্বাসি ফেস করি। দিন শেষে আল্লাহ আর কি আমাকে ভিসাটা দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার এই জার্নিটা তো অনেক লম্বা একটা জার্নি, এবং এর মধ্যে তো অনেক ধরনের ফ্রাস্ট্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফ্যামিলি প্রেশার, নিজের ক্যারিয়ার এবং ফিউচার সম্পর্কে আপনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। সেই সময়টা আপনি কিভাবে নিজেকে ম্যানেজ করেছেন? এটা আসলে খুবই খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য। বিশেষ করে আমি এর মধ্যে পুরো জবে ইনভলভমেন্ট ছিল না আমার। কারণ আমি আমার ফ্যামিলি থেকে এটা, আমার বাবা সবসময় বলতেন যে তুই তোর যেদিকে ফোকাস তুই সেদিকেই মনোযোগ দে। তোর যে জব করতে হবে বা এটার জন্য আমাকে কখনো ফোর্স করেনি। এটার জন্য আমি সুক্রিয়া। কারণ দুই দিকে আসলে থাকলে হতো না, কারণ জার্মানির রাস্তাটা পুরোটাই আনপ্রেডিক্টেবল ছিল। আমাকে প্রতিনিয়ত এর আপডেট নিতে হতো যে এখন কি অবস্থা এম্বাসি বা আর এই প্রসেসটা এম্বাসির থ্রুতে আসলে এজেন্সির থ্রুতে সাধারণত করা হয় না। ম্যাক্সিমাম জার্মান অ্যাপ্লিকেন্টরা নিজে নিজে প্রসেসটা করে। আমরা নিজে নিজে আমরা যারা আসছি, যে আমরা এখানে আসছি প্রায় একটা অ্যাপার্টমেন্টে 6 জন থাকি। তো সবার এক্সপিরিয়েন্স যেটা বুঝতে পারে যে সবাই নিজে নিজে অ্যাপ্লাই করে, অফার লেটার পায়, প্রসেসটা স্মুথ, সবকিছু নিজে নিজে আর কি করা হয়েছে।
আচ্ছা, আমি এইভাবে আমি আর কি। আপনাকে ওই শুরুর কোশ্চেনটাই জানতে চেয়েছিলাম যে আপনার এখানে কত অ্যামাউন্টের মতো লেগেছে ওভারঅল ভর্তি প্রক্রিয়ায়, পাশাপাশি আপনাকে ব্লক অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট দেখাতে হয়েছে কিনা সেই হ্যাঁ, বিষয়টা একটু বলুন। জি জি জি। অন্যান্য দেশের যেরকম ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে, আর জার্মানি সিস্টেম হচ্ছে ব্লক অ্যামাউন্ট দেখাতে হয়। বেলজিয়ামের ক্ষেত্রেও একই ব্যাপার, ব্লক অ্যামাউন্ট আছে নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা হচ্ছে 12,000 ইউরো। 12,000 ইউরোতে অলমোস্ট আমার সময় লেগেছে 7,50,000 টাকা, যেটা পার মান্থ আমাদের এক্সপেন্স হিসেবে ধরা হয়, যে পার মান্থ 1,000 ইউরো আমাদের এক্সপেন্স। তো 1,000 না লাগলেও কাছাকাছি এক্সপেন্স হয়ে যায় এখানে। বাসা ভাড়াটা মোটামুটি একটু বেশি, অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট বেশি। আচ্ছা আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি আমাদের পার পার্সন 375 ইউরো চলে যায় আমাদের শেয়ার রুমে। সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের বড় একটা অ্যামাউন্ট আছে 140 ইউরো। আবার ইউনিভার্সিটির খরচ নেই, তারপরে কিছু কন্ট্রিবিউশন ফি আছে, যেটা মান্থলি ধরলে 100 ইউরো হয়। আচ্ছা 100 ইউরো হয় না, একটু কম হয়। তো সব মিলায় আমাদের অলমোস্ট 800-900 ইউরো মান্থলি এক্সপেন্স। তো ওইটাই আর কি এক বছরে একটা ক্যাপাবল ব্লক অ্যামাউন্ট দেখাতে হয়। আচ্ছা, ওই টাকাটা তো আপনারা তুলতে পারেন না নাকি, মানে ট্রান্সফার করতে পারেন না বা তুলতে পারেন না? না, এটা এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসে, আমাদের অ্যাকাউন্ট থেকে ইন্স্যুরেন্স, রেন্ট সবকিছু আমরা পে করি। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে সদ্য বলতে পারি আমি যে মানে আপনি, প্রতি মাসে মাসে আর কি আসে। আচ্ছা আচ্ছা 12 মাসে 12টা ইনস্টলমেন্টে পে করে দেয়। আচ্ছা, তাহলে আপনার 2 মাস সময় তো আসলে অনেক বেশি না একটা দেশ বা একটা কমিউনিটি বোঝার জন্য। তারপরও আপনার কাছে অ্যাট ফার্স্ট সাইট এই যে দিনগুলো, অল্প দিন, এই দিনগুলোর মধ্যে কি কি প্রবলেম মনে হয়েছে যেটা আপনি অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, অথবা আপনি মানিয়ে নিতে পারছেন না, কি কি সমস্যা ফেস করছেন আর কি? শুরুর দিকে আসলে কিছু বিষয় অনেক অবাক করার মতো ছিল। আমার বলতে পারেন যে আমি একটু ডিপ্রেশনের মধ্যেও চলে গিয়েছিলাম, যে এখানে নতুন কালচার, তারপরে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুবই ডিফিকাল্ট একটা ফ্যাক্ট। এটা কিভাবে ওভারকাম করবো? ইংলিশ তো শুধু পড়াশোনার জন্য, আমি কাজ করতে যাই বা সুপার মার্কেটে যে কোনো কমিউনিকেশন, আমার একটা প্রোডাক্ট লাগলে সেটা মানে ইংলিশ বললে বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। তো ওইগুলা একটু আমাদেরকে মানে ধাক্কা দিয়েছে শুরুর দিকে। তারপরে আমরা এখন চেষ্টা করছি, সবাই চেষ্টা করছি যে ডয়েসটা ডেভেলপ করার ডে বাই ডে, কারণ এটা ছাড়া আমাদের জব ফিল্ডে স্ট্রাগল করতে হবে, ডেইলি লাইফে স্ট্রাগল করতে হবে। আহ, আর এটাই আর কি মেইন ফ্যাক্ট আমাদের কাছে লেগেছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আর কি, ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা। হ্যাঁ, আর এমনি পরিবেশের সাথে কেমন খাপ খাইয়ে নিতে পারলেন এই সময়? পরিবেশ এসেই তো ঠান্ডা, খুবই ঠান্ডা পেয়েছি। ঠান্ডাতে একটু শুরুর দিকে ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে না, এটা আসলে খুব বেশি যে প্রবলেম সেটা না। যারা বাইরে কাজ করে তাদের জন্য কিছু সমস্যা হতে পারে, কিন্তু আমাদের তো খুব বেশি সময় আসলে বাইরে থাকতে হয় না। এই যে বাসায় আছি, বাসায় নর্মাল টেম্পারেচার, খুব বেশি ঠান্ডা নেই। আবার যখন বাইরে বের হচ্ছি তখন ঠান্ডা, তখন ভালোই ঠান্ডা আছে, কিন্তু বাইরে তো বেশিক্ষণ থাকতে হচ্ছে না, হয়তো বাস স্টপে 5 মিনিট বা 10 মিনিট, তারপরে বাসে উঠতে হচ্ছে, বাস কানেকশন থেকে নেমে আবার ট্রেনে উঠতে হচ্ছে, হয়তো 5-10 মিনিট আবার অপেক্ষা করতে হচ্ছে। এই সময়টুকু আর কি আমাদের বাইরে থাকতে হয়। আচ্ছা তো এনভায়রনমেন্ট খুব বেশি ইম্প্যাক্ট করে নাই, ঠিকঠাক লেগেছে আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনি তো বোধহয় এখনো কোনো জব অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারেননি। আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে, আচ্ছা আমি আচ্ছা সেটাই কন্টিনিউ করছি আচ্ছা। রিসেন্টলি। এই জন্য আমি আপনাকে আপডেটও জানাতে পারিনি। ও আচ্ছা আহ, আচ্ছা, মানে কংগ্রেচুলেশনস। মাঝখানে খুবই প্রেশার গিয়েছে, একটু শিফটও বেশি ছিল, একটু রাইট, লং আওয়ার শিফট করতে হয়েছে, এই আচ্ছা জন্য
কিছু থেকে একটু ব্যস্ততার মধ্যে আচ্ছা 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 গিয়েছিলাম। আচ্ছা তো আচ্ছা। এখন আর কি যাচ্ছে না। তাহলে ওখানে আপনি যেই রোল প্লে করছেন সেক্ষেত্রে আপনার ওখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফিল হচ্ছে না, বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে না? আহ, ওখানে প্রতিষ্ঠান থেকে ভিয়েতনামিজ প্রতিষ্ঠান, ওনারা ও টুকটাক ইংলিশ বলে, আচ্ছা, তো ওটা দিয়ে আর কি চালিয়ে নেওয়া যাচ্ছে। চালিয়ে নেওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, আর আমার মানে কাস্টমারের সাথে খুব বেশি কাজ হচ্ছে না। টুকটাক যেটা আমি যখন কমিউনিকেশন করতে হচ্ছে বা আমি ইনফর্ম করছি আমার শেফ, শেফ বলতে এখানে আসলে শেফ বসকে বলা হয়। হুম হুম হুম। তো আমার বসকে তখন আমি ইনফর্ম করি যে আহ, উনি উনি কিছু একটা চাচ্ছেন বা করছেন। আচ্ছা তো এটাতে আসলে টুকটাক ইমপ্রুভ হচ্ছে আমার আচ্ছা। ক্লাসটা, যে কাস্টমারের সাথে কিছুটা আমি ডিল করতে পারছি। জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে কি ইংরেজির কোনো সাদৃশ্য আছে? মানে এই যে শেফ বললেন, শেফ তো সাধারণত হ্যাঁ আমরা জানি যে যিনি হ্যাঁ হ্যাঁ, রান্না করেন, তো এটার সাথে এই সামঞ্জস্য আছে? হ্যাঁ, এখানে শিফট মানে এখানে কমপ্লিটলি একটা ডিফারেন্ট, মানে বসকে ডাকা হয়, আচ্ছা বিভিন্ন নামে ডাকা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বসটা এখানে শেফ যে কোনো প্রতিষ্ঠানে। ও মানে জার্মান ল্যাঙ্গুয়েজে বসকে শেফ বলে আর কি। যেরকম হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা মানে আমরা না জানলে পরে তো মিসকনসেপশন তৈরি হবে আর কি, যে আমরা হ্যাঁ হ্যাঁ, বুঝে নিব যে শুরু থেকে আমি ভাবছি যে শেফ, সবাইকে শেফ বলতেছে, আচ্ছা। সুপারমার্কেটের যে ম্যানেজার তাকেও শেফ বলতেছে, তো উনি শেফ হয় কিভাবে, উনি তো আর রাখনি। না। তো পরে বুঝতে পারলাম যে শেফ মানে আসলে বস। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। তাহলে মানে ওদের ভাষার সাথে আমি যতটুকু জানি যে ইংরেজির অনেক ইয়ে আছে আর কি, সামঞ্জস্য আছে, বা কিছু কিছু শব্দ অনেকটাই মিল রয়েছে। হ্যাঁ জাস্ট অ্যাকসেন্টটা ভিন্ন মনে হয়, হ্যাঁ, উচ্চারণটা ভিন্ন আর কি। 40% ওয়ার্ডে উচ্চারণে কিছু মিল রয়েছে। যেরকম ব্রুটার, ব্রাদারকে বলে ব্রুটার, আচ্ছা। সিস্টারকে বলতেছে সুইস্টার, ও তারপরে মাদারকে মোটার বলছে। তো এরকম কিছু প্রোনাউন্সিয়েশনে কিছু পরিবর্তন রেখে এরকম 40% ওয়ার্ডে মিল রয়েছে। এটা আবার একটু মানে মনে রাখতে হেল্প করে, এটা একটা ভালো। এটা একটা টেকনিক আর কি বলতে পারেন। আচ্ছা, ওরা এই যে ভাষাটা মানে জার্মান যে ভাষাটা, ওরা তো খুবই মানে ভাষার প্রতি খুবই ফোকাস করে আর কি, ওদের নিজস্ব ভাষার প্রতি আর কি, বা রিজিট বলতে পারি আমরা। ওরা মাতৃভাষাকে খুবই খুবই ভালোবাসে, খুবই রেসপেক্ট করে। ইভেন কিছু যারা বয়স্ক, এখানকার বয়স্ক নাগরিক, ওনারা ইংরেজি জানেন, কিন্তু ওনাদের সাথে ইংরেজি বলতে গেলে অনেক সময় ওনারা রেগে যান যে জার্মানে তো আসলে জার্মান ভাষা চলা উচিত, জার্মান তো ইংরেজি ভাষা তো এখানে মানে ওনারা রেগে যান। আমি আচ্ছা। একটা ডেলিভারি শপে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে ইংলিশ বলতে পারবো কিনা, ওরা বলছে নো, দিস ইজ নট ইংলিশ কান্ট্রি, দিস ইজ আচ্ছা জার্মান, সো ইউ হ্যাভ টু টক ইন ডয়েচ। সো আমি মানে শুনে পরবর্তীতে অনেকেরই এক্সপিরিয়েন্স নিলাম, বুঝতে পারলাম আসলে ওনারা নিজের দেশের ভাষাকে খুবই গুরুত্ব দেন। আর জার্মান তো খুবই রিচ কালচার, ওনারা নিজেরাই মানে নিজের ভাষাটাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার চিন্তা ভাবনা ওনাদের থাকে। আর জার্মান, আমার মনে হয় ইউরোপে অর্ধেক মানুষ ডয়েচ ভাষায় কথা বলে, কারণ সুইজারল্যান্ডে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে মেজরিটি স্টেট গুলোতে ডয়েচ চলে, তারপরে বেলজিয়ামে এরকম, অস্ট্রিয়াতে তো পুরোটাই ডয়েচ চলে। তো আমার মনে হয় এই জন্যই হয়তো ওরা ডয়েচকে এত প্রাধান্য দেয়। আচ্ছা, এখানকার যে মানুষ, যদিও আপনি অল্প সময় ধরেই আছেন, তারপরও এই মানুষগুলো আমি যতদূর জানি বা শুনেছি যে ওরা অন্য যে দেশের মানুষ বা অন্য কমিউনিটি যে মানুষজন ওখানে আসেন, ওদের সাথে ওইভাবে মানে কোঅপারেট করে না, অথবা ওদেরকে মানে আমরা যেটা আন্তরিকভাবে মানুষকে একসেপ্ট করি, সে যে দেশের মানুষই হোক না কেন আমাদের দেশে আসলে, বরঞ্চ আমরা বিদেশি মানুষ, ভিনদেশি মানুষ দেখলে আরো বেশি কর্ডিয়াল বিহেভ করার চেষ্টা করি আর কি। কিন্তু ওরা নাকি করে না। এটা আপনার এক্সপিরিয়েন্সটা কি? এটা ডিপেন্ড অন দা স্টেট। এটা ফ্রম মাই পার্সপেক্টিভ আই মাস্ট সে, এটা কিছু কিছু স্টেটে যারা অরিজিনাল ডয়েচ, যারা অরিজিনাল জার্মান বেশি সংখ্যক,
সেই স্টেট গুলোতে এরকম প্রবলেম থাকতে পারে। আমি থাকছি বায়ার্ন স্টেট, এটা অনেক বড় একটা স্টেট, বায়ার্ন মিউনিক নাম শুনবেন। হ্যাঁ হ্যাঁ, তো বায়ার্ন মিউনিখ তো। এই স্টেটে মাল্টিকালচারাল পিপলের বসবাস। আমি ভাবছিলাম যে এখানে আসার পরে এখন মুসলিম বা মসজিদ আহ, কেমন সংখ্যক হবে, তো দেখলাম যে না, মোটামুটি ভালোই আছে। টার্কিশদের অনেক টার্কিশ মানুষ থাকেন এখানে, আচ্ছা পাকিস্তানিরাও যথেষ্ট আছেন, আফগানিস্তানিরা আছেন। তো এখানে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে। আচ্ছা যারা জার্মান নাগরিক আছেন এরা খুবই ফর্মাল, মানে এদের সাথে রাস্তায় চলতে চলতে ওরা মর্নিং বলতেছে, মর্নিং মানে আমরা গুড মর্নিং যেটা বলি, ওরা মর্নিং মর্নিং। আচ্ছা তো খুবই ফর্মাল। আবার যে কথায় কথায় এদের বলার একটা অভ্যাস আছে, ডাকে, মানে থ্যাংক ইউ, আচ্ছা। থ্যাংক ইউ সো, হুম হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা কথাই কথা। আচ্ছা আপনি তার সাথে যতবার কমিউনিকেশন হবে ততবারই, মানে প্রত্যেকটা কথার ক্ষেত্রে ওরা এই শব্দটা ইউজ করে, মানে অতিরিক্ত। যেটা আমরা একটা ফর্মাল কনভারসেশন হয়তো একবার বা দুইবার ধন্যবাদ, হুম। কিন্তু ওরা এটা বারবার। আহ, এই আচ্ছা বিষয়টা দেখেছি না, ওরা যথেষ্ট আন্তরিক। আচ্ছা। আপনার এই জায়গায় আমি একটু জাস্ট সাপ্লিমেন্ট করি, মানে কিছুদিন আগে মানে আমি একজন ইন্টারন্যাশনাল একজন রিসার্চারের সাথে কথা বলছিলাম আর কি। তো আপনি যেটা মাত্রই বললেন আর কি, এই যে মানুষকে থ্যাঙ্কস বলা, ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো আর কি, এটাকে উন্নত দেশের মানুষরা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো আমি সহজাতই আমার আগে থেকেই যে কোনো কাজের জন্য আমি এইটা প্রয়োগ করি আর কি, থ্যাঙ্কস বলি, যেটা মানে আমি ফ্রিকুয়েন্টলি বলি আর কি, যে কোনো কিছুতেই বলি আর কি। জি তো এটা অনেকে বিরক্ত হন, কিন্তু আমি যখন কথা বলছিলাম ওই রিসার্চারের সাথে, তো উনি একটু অবাক হলেন আর কি। উনি অবাক হলেন এই জন্যই, উনি উনি আমাকে এক্সপ্লেইন করলেন যে তোমার দেশের মানুষ তো সাধারণত থ্যাঙ্কস বলে না, বা তুমি যেভাবে মানে বারবার বলছো এটা তো অন্যরা বলে না, তো তুমি এটা কিভাবে বলো বা কেন বলো, বা তুমি কিভাবে এটা প্র্যাকটিস করলে। তো আমি আমার মতো করে এক্সপ্লেইন করলাম। তো উনি একটু অবাকই হলেন আর কি, যে মানে উনি বলতে চাইলেন যে আমাদের দেশের মানুষজন মানে থ্যাঙ্কফুল না আর কি, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে না, বা অনেকে করে না হয়তো, বা উনি যাদের সাথে এক্সপিরিয়েন্স করেছেন তারা হয়তো বা করে না। এটা একটা ব্যাপার আর কি। তো এটা সুন্দর একটা মানে ম্যানার্স আমি বলবো, যে মানুষ চাইলে কিন্তু থ্যাঙ্কস বলতে পারে, তাই না? সুন্দর একটা ম্যানার্স তো হ্যাঁ, এটা। মানে এটা অবশ্যই এখন মানে একটা নতুন মানুষের সাথে যে কোনো কমিউনিকেশনে উনি যতটা ফর্মালিটিস বা উনি যতটা নমনীয়তা দেখাবে কথা, আমি তার সাথে তত অ্যাটাচ হওয়ার চেষ্টা করবো, রাইট, বা আমি তাকে ভালো অনুভব করবো কথা বলার জন্য। এক্স্যাক্টলি। তো ওরা সেটা করে, এক্সেস দেয় কথা বলার জন্য। হুম হুম হুম। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। রাইট। তাহলে আপনি যে স্টেট আছেন আর এটা হচ্ছে মিউনিক, তাই না? বায়ার্ন স্টেট, মিউনিক হচ্ছে আমার পাশের সবচেয়ে বড় শহর। আচ্ছা আচ্ছা, মানে বায়ার্নের জব আমি মিউনিকে যেই করতে হচ্ছে। মিউনিক। মিউনিকে অনেক মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা বলা হয় জার্মানির, অনেক অপরচুনিটি আচ্ছা আচ্ছা। আছে। বায়ার্ন মিউনিক তো এই যে ফুটবল টিম একটা আর কি, ক্লাব, হ্যাঁ হ্যাঁ, তাই না? এটার নাম অনেক নাম আমি নাম করা, হ্যাঁ নাম করা। ওখানে স্পোর্টস কমপ্লেক্স আছে, মানে হ্যাঁ, মাঠ আছে আর কি। তারপরে এটা বিএমডব্লিউর জন্য ফেমাস। BMW বিএমডব্লিউর হেডকোয়ার্টারও মিউনিকেই, রাইট। এডিডাসের হেডকোয়ার্টারও করছে বায়ার্নেই। আচ্ছা তারপর অডি হচ্ছে আমার ইউনিভার্সিটির পার্টনার। অডিও আমার, আমি যেখানে থাকি এখানে, মানে আমার আচ্ছা আচ্ছা ইংলিশটাতে করেছে আমার আচ্ছা বাসা থেকে 3 থেকে 4 কিলো ডিস্টেন্স। আচ্ছা। আপনার তো সম্ভবত গাড়ি পছন্দ, তাই না? হ্যাঁ, গাড়ি খুবই পছন্দ। তাহলে আপনি কি BMW নেবেন নাকি ভবিষ্যতে, নাকি অডি নেবেন? এখন আল্লাহ তৌফিক দিলে এখন ইনশাআল্লাহ মার্সিডিজ আমার পছন্দ। মার্সিডিজ পছন্দ। মার্সিডিজ আচ্ছা প্রেফার করি। আচ্ছা 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 আচ্ছা। ওকে, এখন একটু লেখাপড়ার দিকে আসি আর কি আমরা। তো আপনি এখন জি। পড়াশোনা করছেন তো, মানে মাস্টার্স করছেন আর কি। মাস্টার্স এটা কি MBA? মাস্টার, MBA? এটা মাস্টার্স অফ আর্টস,
MA, in retail and consumer Masters of Arts, Retail and Consumer Management, right? স্পেশালাইজড হ্যাঁ হ্যাঁ, এটা ইউরোপের অনেকগুলো দেশেই আছে এই কোর্সটা। এটা বেশ কিছু বছর আগে ইন্ট্রোডিউস হয়েছে এই কোর্সটা। তো এই কোর্সটা আমাদের দেশে নেই। আমরা দু একটা সাবজেক্ট পড়াই, বিশেষ করে মার্কেটিং এ যারা পড়াশোনা করেন, মার্কেটিং, মেজর ইন মার্কেটিং, তাদের দু একটা কোর্স আছে, তাও মানে এক্স্যাক্টলি এরকম কোর্সের নাম না, মানে দু একটা চ্যাপ্টার থাকতে পারে আর কি। তো যাই হোক, তো এই কোর্সটাতে আপনি যতদিন পড়ার সুযোগ পেলেন আর কি, এই সময়টার মধ্যে কি বুঝতে পারলেন, এটার মূল প্রতিপাদ্য কি, বা এটাতে কি শেখাচ্ছে আপনাকে? এই কোর্সটা আসলে খুব একদমই রিটেল সেন্ট্রিক, কাস্টমার কনজিউমারের সাথে একদম ফেস টু ফেস কানেকশন থাকবে, কনজিউমার হ্যান্ডেলিং ডিজিটালি অফলাইনে যেটাই হোক, খুবই কাস্টমার সেন্ট্রিক একটা কোর্স। আমি খুব বেশি কোর্স এখনো শেষ করতে পারি নাই। আমি লেটার ছিলাম, আমি আসছি ডিসেম্বরে, আর আমার ক্লাস শুরু হয়ে গেছিল অক্টোবরে। আর এখানকার সিস্টেম যেটা দেখলাম, 1 থেকে 1.5 মাসের মধ্যে সব ক্লাস শেষ। এরপরে প্রজেক্ট বা প্রেজেন্টেশন বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু বিষয় থাকে, এই কাজগুলো এই সময়টার মধ্যে হয়। আর কোর্স কারিকুলামটার মধ্যে যেটা দেখতে পেলাম, আমাদের যেটা কোর্স আছে, রিটেইল এন্ড কনজিউমার রিলেটেড কোর্স, তারপরে ই কমার্স, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে। তো আমি একটা কোর্স শুধু করেছি, সেটা হচ্ছে কাস্টমার এন্ড রিলেশন প্রোডাক্টিভিটি, এরকম একটা সাবজেক্ট। আমি ক্লাস খুব বেশি করতে পারি নাই। পরে লেটার হিসেবে আমরা ইউনিভার্সিটির সাথে যেটা যোগাযোগ করলাম, ইউনিভার্সিটি বললো যে তোমরা যে লেটে আসছো, তোমরা নেক্সট সেমিস্টার থেকে কন্টিনিউ করো। তো আমরা এবার সামার থেকে আর কি শুরু করব, 15 তারিখ থেকে আমাদের ক্লাস ফিজিক্যালি শুরু হবে। আচ্ছা, আর আমার সিপিপিএম আমি কয়েকটা অনলাইন কোর্স করেছিলাম, যেটা হচ্ছে সিপিপিএম। এখানে কাজগুলো একটা ওয়েবসাইট আমাদের জন্য দিয়েছিল, ওখানে লাইক গেম, ওখানে ইনভেস্টমেন্ট হবে, ওখানে মার্কেটিং এর কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যেগুলো হয়, সবকিছু গেমের মতো আমরা খেলবো। খেলার পরে একটা প্রফিট দাঁড় করাতে হবে আমার ব্যবসায়, যে এট দ্য এন্ড অফ দ্য ডে ব্যবসা থেকে প্রফিটটা কত আসলো। এরকম স্টেপ বাই স্টেপ গেম আসতো। তো ওটা আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছিল, যে ব্যবসা বোঝার একটা খুবই ভালো একটা দিক, যেটা এই অপরচুনিটি গুলো আসলে আমাদের দেশে আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যেটা মানে এক্সপিরিয়েন্স করলেন, যে থিওরি অল্প পড়ানো হয়, বাট প্র্যাকটিক্যাল যে বা অ্যাপ্লিকেশন, এটা অনেক বেশি কোর্সগুলো নিয়ে আর কি। এটা অনেক বেশি। আমি যে ইউনিভার্সিটি পড়ছি, এই জার্মানি ইউনিভার্সিটি 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, যেটা আমি পড়াশোনা করছি, আর একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি, যেটাকে ওরা বলে ইউনিভার্সিটি। এই জার্মানি এডুকেশন, একটা স্টুডেন্ট যখন প্রাইমারি লেভেলে ডিসিশন নেওয়া হয়ে যায়, যারা এখানে পড়াশোনা করেন, যে এই ছেলেটা বড় হয়ে ও কি ইউনিভার্সিটিতে পড়বে, নাকি অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটি পড়বে, নাকি হাউস বিল্ডিং করবে। হাউস বিল্ডিং হচ্ছে বাংলাদেশে যেটা ভোকেশনাল ট্রেনিং বলে, আমাদের ওটা আসলে অনেক ল্যাকিংস রয়েছে আমরা জানি। আবার আমাদের গার্ডিয়ানের মধ্যেও একটা চিন্তা চেতনা থাকে যে ভোকেশনাল করবে, ও তো ইউনিভার্সিটি ডিগ্রি নেবে, ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে ভালো চাকরি করবে। তো আমার মনে হয় না আসলে ওই বাংলাদেশের বিষয়গুলো একটা নাগরিককে সঠিকভাবে গড়ে তোলার জন্য যথেষ্ট। এখানে যে স্ট্র্যাটেজিটা ফলো করা হয়, আমার যথেষ্ট ভালো লাগছে এই বিষয়টা জেনে, যে ক্লাস 4 এর মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে যে এই ছেলেটা রিসার্চ ইউনিভার্সিটি পড়বে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি পড়বে, নাকি ও ভোকেশন বা হাউস বিল্ডিং করবে। আচ্ছা, টপ ক্যাটাগরির যে স্টুডেন্ট গুলো, ওরা পড়বে হচ্ছে ইউনিভার্সিটি,
রিসার্চ বেসড ইউনিভার্সিটি। তারপরে যারা রিসার্চ বেস ইউনিভার্সিটি, তারপরে যারা থাকবে তাদের মধ্যে প্র্যাকটিক্যালি কারা পড়াশোনা করতে আগ্রহী বা কর্পোরেট কালচার কারা পাইতে আগ্রহী, এদের মধ্যে একটা অ্যানালাইজ হয়েছে। তারপরে তাদের অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে দিকে ফোকাস রাখা হয়। আর যারা দেখে যে না একটু নিচে, এরা মেধাতে কিছুটা পিছিয়ে আছে, তাদের হাউস বিল্ডিং ক্যাটাগরিতে ফেলা হয়, যে এরা হাউস বিল্ডিং করবে। হাউস বিল্ডিং এখানে যেটা হয় সেটা হচ্ছে, এটা বাংলাদেশের অনেকেই জানে বা জানে না, বাংলাদেশ থেকে আসে হাউস বিল্ডিং করছে, যেটা খুবই ভালো। অনেকে জানে, ল্যাঙ্গুয়েজ শিখে আসে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট রয়েছে ডয়েচে আচ্ছা, B1 B2। কেউ যদি মোটিভেট হয় এই বিষয়গুলো নিয়ে স্টাডি করতে পারে, স্টাডি করে দেন তার জন্য যদি যথেষ্ট হয় সে আসতে পারে। এই হাউস বিল্ডিংটা নিয়ে একটু বলি। হাউস বিল্ডিংটা হচ্ছে এখানে নার্সিং বা আইটি বিভিন্ন প্রফেশনাল হয়, কিন্তু এই কাজটা হয় 2 দিন ক্লাস বা 3 দিন কাজ ক্লাস কম্বিনেশন। মানে ও যে থিওরিটা পড়বে ওই কাজটাও সাথে সাথে করবে, আর একদিন করবে, করে একদম ওর মানে ইউজড হয়ে যাবে। এটা হয় সাধারণত 3 থেকে 3.5 বছর। এই কাজটা কি ইনস্টিটিউটের ভিতরে? ও কাজটা যে করবে, এই কাজটা কি ওদের ইনস্টিটিউশনের ভিতরে নাকি বাইরের কোনো প্রতিষ্ঠানে? এটা প্রতিষ্ঠানের ভিতরে হয়। আচ্ছা, হ্যাঁ, আমি ডিটেইল জানি না, তবে প্রতিষ্ঠান আমার জানা মতে প্রতিষ্ঠানের ভেতরে। আচ্ছা, ওদের টিচিং একটা আলাদা ওরা স্পেস রেখেছে, এবং ওয়ার্কের জন্য একটা স্পেস রয়েছে। আচ্ছা, কাজ করছে, পড়াশোনা করছে। 3 থেকে 3.5 বছর পরে ওই প্রতিষ্ঠানে ওকে মানে ওই স্টুডেন্টকে আর ছাড়বে না, যাবে যে তারা 3 বছর ট্রেনিং করছে, তারা 90% কেসে তারাই রেখে দেয়, আর 10% কেসে অনেকে ছেড়ে দেয়, উনি অন্য প্রতিষ্ঠানে। কিন্তু এটার একটা জব গ্যারান্টি রয়েছে, যে জব সে পাবে, কারণ সে ডয়েচে পড়াশোনা করতেছে, তার ল্যাঙ্গুয়েজ আছে, প্লাস সে একদম স্কিল ওয়ার্কার হিসেবে ধরা হয় তাদেরকে। এইভাবে হচ্ছে জার্মান এডুকেশন ক্যাটাগরাইজ ছোট থেকে, একটা বাচ্চার ছোট থেকে করে রাখা হয়েছে, যাতে করে একটা স্টুডেন্ট পাশ করে বের হওয়ার পরে ও বেকার না থাকে। আচ্ছা, কিন্তু আমাদের দেশে কারিকুলামটা আমরা দেখি কিভাবে, যে বাবা মারাও চাচ্ছে যে ইউনিভার্সিটি ডিগ্রি থাক, ব্যাচেলর করুক, মাস্টার করুক, ভালো চাকরি করুক, কিন্তু দিন শেষে বেকার থাকতে হয়। মানে শিক্ষিত বেকার হিসেবে আমাদের মানে লক্ষ লক্ষ প্রতি বছর শিক্ষিত বেকার বের হচ্ছে, কিন্তু দিন শেষে ওরা আফসোস এটা করে যে আসলে আমরা এই এত বছর পড়াশোনা না করে যদি ইন্টারমিডিয়েটের পরে বা এসএসসি এর পরে এরকম কোন স্কিলের উপর কাজ করতাম, এই 4 বছর যদি স্কিলের উপর কাজ করতাম, আজকে যথেষ্ট স্কিল থাকতাম, হয়তো বা আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, যেটা রিমোট ওয়ার্ক করে থাকে, অনেকে ফ্রিল্যান্সিং করে থাকে, যেটা কেউ নিজের তাগিদে শেখে, আবার কেউ শিখতে পারে না, সে ওই একাডেমিক্যালি তার সময়টা পাস করে ফেলে, দিন শেষে সে আফসোস করে বসে। কিন্তু এখানে সেই ডিসিশনটা সরকার থেকেই তৈরি হয়ে যাচ্ছে, এটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। আচ্ছা, আপনার সাথে একটু যোগ করি আমি, মানে এই যে আমাদের যে ভোকেশনাল যে শিক্ষা পদ্ধতিটা আর কি, তো ভোকেশনালে আমি দেখেছি আমাদের সময় থেকেই তো ছিল, আরো আগে থেকেই ছিল, তো দেখেছি যে ছেলেমেয়েরা বেশি দুর্বল আর কি, পড়াশোনায় ভালো না, অথবা পড়াশোনায় অমনোযোগী, বা পড়াশোনা করতে চায় না, বা ড্রপ আউট ছিল মাঝখানে, নানা কারণে আর কি, যারা লেখাপড়ার সাথে ডিটাচড হয়ে গেছিল আর কি, তাদেরকে হলো বিবেচনা করা হয় ভোকেশনাল পড়াশোনা করার জন্য। মানে যার কোনো গতি নেই তাকে হচ্ছে ভোকেশনাল ট্রেন আপ করানোর চেষ্টা করা হয়। তো এটা আপনি যেভাবে বললেন আর কি, বা আমি যতটুকু জানি, যে ভোকেশনাল পড়াশোনাটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটি লেখাপড়া, যেখানে প্রায়োগিক জ্ঞানটা খুব গুরুত্ব দেওয়া হয়, যে আপনি থিওরিটাকে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনি সেটাকে প্রয়োগ করতে পারছেন বা আপনি কাজে লাগাতে পারছেন।
এবং এটা ওই যে আমাদের যে মানুষের যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় বা প্রবলেমগুলো আমরা ফেস করি নানা সময়ে, আমাদের সোসাইটি যেই সমস্ত প্রবলেমগুলো ফেস করে, তো সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেটা এই ভোকেশনাল যে শিক্ষা পদ্ধতি তার একটা মূল উপাদান, বা কিভাবে সলভ করা যায় আর কি। সেটা হতে পারে রোডস, হাইওয়েজ, হতে পারে আমাদের যে হোম অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলো কি, যেমন ফ্রিজ, এসি বা জি ইলেকট্রিসিটি রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে, জি এগুলো প্র্যাকটিক্যালি করা। এই কাজগুলো হিউজ শর্টেজ আমাদের দেশেও আছে কিন্তু। রাইট, রাইট। মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আর কি, মানে যারা করেন আমাদের এখানে টেলিভিশন মানে হ্যাঁ হ্যাঁ সারছেন, অথবা ফ্রিজ সারছেন, অথবা এসি সারছেন, ইলেকট্রিসিটির কাজ করছেন, এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক ওভাবে শিক্ষা নেই আর কি, মানে ডিগ্রি নেই অথবা এই যে ভোকেশনাল একটা সার্টিফিকেট নেই, বাট তারা কাজ করতে করতে অনেক বেশি এক্সপার্ট, এই কারণে তাদেরকে অনেক বেশি কিন্তু এখানে দেখা যায়। এছাড়া আমি দেখেছি ঢাকাতে যেই কম্পিউটার মার্কেটগুলো আছে সেখানে অনেক ছেলে মেয়ে আছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেই তেমন আর কি। তো সেই ছেলেমেয়েরা এতটা এক্সপার্ট, এতটা এই সমস্ত কাজে দক্ষ, মুহূর্তের মধ্যে একটা কম্পিউটার সারিয়ে তুলছে বা একটা পিসি বিল্ড করছে, কিন্তু তাদেরকে কিন্তু সার্টিফিকেট নেই। তো এটা এই যে প্র্যাকটিক্যাল যে নলেজটা, এই নলেজটা কিন্তু তাদের হয়ে যায় কাজ করতে করতে। তো এখন এটার সাথে যদি একটু থিওরি জানা থাকে তার, বা এটার পেছনের ব্যাকগ্রাউন্ড জানা থাকে, তাহলে কিন্তু আরো বেশি এটা সে স্মুথ হয়। স্মুথ হয়, হ্যাঁ, এবং সে সুন্দর করে করতে পারে, এবং নিজের কাজ করতে গিয়েও তার মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ওই থিওরির মধ্যে থাকে আর কি। তো এটা মনে হয় যে আমাদের ফোকাস করা উচিত, চিন্তা করা উচিত, যেটা উন্নত বিশ্ব করে আর কি, যেটা আপনিও বলছেন আর কি, জি জি স্যার। তাই না? হ্যাঁ এরা প্রমোটও করে, হ্যাঁ প্রমোটও করে। যথেষ্ট প্রমোট করে এই বিষয়গুলো। ইভেন আমি গত মাসেই দেখলাম জার্মান এম্বাসি ঢাকা একটা পোস্ট শেয়ার করেছে যে মানে বাংলাদেশিদের এই আউসবিল্ডিং প্রোগ্রামে আসার জন্য উৎসাহ দিচ্ছে। আচ্ছা। আর আমাদের দেশে উচিত এই ভোকেশনাল বিষয়টা আসলে ছোট করে না দেখে একটু প্রমোট করা গভর্নমেন্টের উচিত। আহ, সেদিন একটি নতুন সরকার গঠন করেছে রিসেন্টলি, আমরা দেখলাম যে ববি হাজ্জাজ নামে উনি শিক্ষা আমার প্রতিমন্ত্রী। মনে হয় যথেষ্ট ট্যালেন্টেড শিক্ষা প্রতিমন্ত্রী। উনি একটা কথা বললেন যে ফ্রেঞ্চ জার্মান কম্পালসারি দুইটা সাবজেক্ট হিসেবে অ্যাড করার কথা। তো উনি করতে পারবেন কিনা আমি জানি না, করতে পারলে এটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ হবে। কারণ এখন আগের থেকে মানুষ যথেষ্ট অ্যাওয়ার। যদি একটা ফোকাস, আমরা একটা ভাষার উপর নির্ভরশীল যে ইংলিশ, ইংলিশ দিন শেষে আসলে ইংলিশে কয়টা দেশ, হ্যাঁ ইংলিশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, এরা এরা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা মার্কেট দখল করে আছে, ঠিক আছে। তার বাইরেও ডয়েচ কয়জন জানে বা ফ্রেঞ্চ কয়জন জানে। তো এখানে কিন্তু কম্পিটিশন আবার কম। ইংলিশ জানা ব্যক্তি কম্পিটিশন অনেক। যে কোনো জব ক্র্যাক করতে হলে একটা ইউএসএ যে বা ইউকে তে যে অস্ট্রেলিয়াতে একটা জব অনেক ডিফিকাল্ট, কিন্তু একজন ডয়েচ জানা এখানে যদি কেউ একটা ডিগ্রি শেষ করে জার্মানি বা ফ্রান্সে, ওর চাকরির একটা নিশ্চয়তা আছে, ওর কম্পিটিশন অনেকটাই তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। তারপরে চাইনিজ ভাষাটা যদি ইনক্লুড করা যায়, কারণ নেক্সট ওয়ার্ল্ড ডমিনেট করবে চাইনিজ। আমি যেটা আমার অবজারভেশন বলে ইংরেজদের আধিপত্য কমতে যাচ্ছে ওয়ার্ল্ড জিওপলিটিক্স, এটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা, তো আপডেট এডুকেশনটা দরকার আমাদের। আমি ক্লাসে যখন পড়াতে থাকি বা বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম যখন হয় বা যখন ফেয়ারওয়েল হয় বা ছাত্ররা যখন বিদায় নেয়, নানা প্রোগ্রামে আমি যখন কথা বলি, মানে আমার একটা পার্টি থাকে, কথা বলার একটা অংশ থাকে, যে অংশটায় আমি এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার নিয়ে কথা বলি। তো সেখানে আমি ইংরেজি তো আমাদের জানতেই হয়, কারণ আমাদের মানে লেখাপড়ার মাধ্যমটা ইংরেজি, বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য। তো সেখানে তো ইংরেজি জানতেই হবে আর কি, এটা তো কমন একটা আর কি। আর আমাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংরেজি ব্যবহার করি। তো সেক্ষেত্রে
এর বাইরে মানে আপনি যেটা বললেন, এই যেমন জার্মান আমরা শিখতে পারি, আমরা ফ্রেঞ্চ শিখতে পারি, আমরা জাপানিজ শিখতে পারি। হ্যাঁ, তো এরকম আমি জি যদি ওই যে আপনি চাইনিজের কথা বললেন, চাইনিজ শিখতে পারি, এরকম 3-4টা। আর আমি বলি ওইখানে যে 3-4টা যদি নাও হয়, ইংলিশ তো ভালোভাবে শিখতেই হবে, এর পাশাপাশি অ্যাটলিস্ট ওই ভাষাগুলো থেকে যে কোনো একটা ভালোভাবে শিখুন। সেটা হচ্ছে হ্যাঁ হয় জার্মান, আদারওয়াইজ ফ্রেঞ্চ অর জাপানিজ, যে কোনো একটা ভাষা আপনি এমন ভালোভাবে শেখেন, বা চাইনিজ হতে পারে, যেটাতে যার ইন্টারেস্ট আর কি, হ্যাঁ বা যার যে ড্রিম সেই অনুযায়ী সে একটা শিখুক বা শিখে নিক। তো এটা কিন্তু আমার মনে হয় যে খুবই জরুরি। আর দ্বিতীয়ত আপনি যেটা মেনশন করলেন যে আমি যদি ওই ভাষাগুলো শিখি, যেহেতু ইংরেজিটা ওয়াইডলি ইউজ করা হয়, সারা পৃথিবী জুড়েই ইউজ করা হয়, তো তার মানে হচ্ছে কম্পিটিশন অনেক হাই, কম্পিটিটর অনেক বেশি, সেটা তো আছেই। তো এই ভাষাগুলো তো সবাই শেখে না ওইভাবে, বা সবাই প্র্যাকটিস করে না অন্য দেশের মানুষজন। তো সেক্ষেত্রে ওই ভাষাটা যদি কেউ শেখে, জার্মান যদি কেউ শেখে, ফ্রেঞ্চ কেউ যদি শেখে, চাইনিজ যদি কেউ শেখে, জাপানিজ কেউ যদি শেখে, তাহলে কিন্তু তার কম্পিটিশন খুবই কম, কম্পিটিটর খুবই কম। তো জি, খুবই কম, মানে তার একটা নিশ্চিত ভবিষ্যৎ। হ্যাঁ, এটাই। তাহলে দেখেন একটা ভাষা দিয়েই কিন্তু আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, একটা ভাষা, অনেক কিছু। তাই না? এই একটা ভাষা, একটা ডয়েচ, একটা জার্মান ভাষা শিখে যদি কেউ জার্মানি আসে, ওর জন্য জার্মানি ঢেলে দেবে। ওর চাই কি? রাইট। আমি আমি খুব বেশি শিখে আসতে পারিনি, তবে শেখার চেষ্টা করছি, কারণ আচ্ছা, জানি এখানে সার্ভাইভ করতে হলে ডয়েচ ছাড়া আচ্ছা। আহ, অসম্ভব। হ্যাঁ, ওই যে যেটা আপনি বললেন যে জার্মান যারা জানেন, মানে ওদেরকে ওই দেশের মানুষরা খুব পছন্দ করেন আর কি। যে ওরা মনে করে যে আমার মাতৃভাষাটা ও শিখেছে কষ্ট করে, তার মানে আমার জি আমার দেশের প্রতি বা আমার মাতৃভাষার প্রতি ওর অনেক দরদ, তাই না? জি রাইট। যেমন ওই যে মানে আমাদের 21শে জি ফেব্রুয়ারিতে কয়েকদিন আগে গেল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস আমরা উদযাপন করলাম। তো ওই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনেক সময় দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে অন্য দেশের কোনো একজন নারী বা কোনো একজন পুরুষ, সে হয়তোবা একটা বাংলা কবিতা আবৃত্তি করছে বা একটা গান গাইছে, অথবা কোনো একটা মানে লাইন রিসাইট করছে আর কি। তো সেটা শুনে কিন্তু আমরা অনেক আবেগী হয়ে যাই, আরে আমার দেশের ভাষা সে এত সুন্দর করে বলতে জি পারছে, তাই না? আমরা কিন্তু আমাদের খুব ভালো লাগে। জি জি তাহলে এটাও আমাদের বুঝতে হবে যে জি আমরা যখন অন্য দেশের ভাষা শিখি এবং সেটা যখন ওই দেশের মানুষরা আমাদের মুখ থেকে শোনে, তাদেরও কিন্তু খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, এবং তারা এটাকে জি। খুব অ্যাডমায়ার করে আর কি। তো এটা হ্যাঁ, খুবই ওরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে বিষয়টা। রাইট, রাইট। তার মানে আপনার বড় একটা উইন্ডো ওপেন হয়ে গেল, আপনি যদি একটা ভালো ভাষা জানেন আর কি। আর ভাষা তো এমন না যে এটা শিখতে অনেক অনেক বছরের পর বছর লাগবে। যেমন অ্যারাবিক, যারা আমাদের ছেলেমেয়েরা হাফেজ হন, ওরা তো এই পুরো ভাষাটাকে ওর হৃদয়ে ধারণ করেন, পুরো কোরআনের আয়াতগুলোকে ধারণ করেন আর কি। তো যে কোনো ভাষা চাইলে মানুষ কিন্তু চাইলে শিখতে পারে আর কি, এবং এটা মানে চাইলে বিগ শিখতে বিগ ডিল না একটু আর কি। স্ট্র্যাটেজিক হলে একটু। হ্যাঁ, এখন তো যে কোনো তথ্য আমরা, মানে একটা ইফেক্টিভ ওয়েতে কিছু শেখার জন্য আমরা যে কোনো প্রম্পট, এআই কে প্রম্পট দিলেও সে বলে দিতে পারতেছে ইফেক্টিভ ওয়ে এগুলো হতে পারে। আমরা নিজেরা একটু স্মার্টলি এগোলে সবকিছু আসলে সহজ হয়ে যাবে। রাইট, 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 রাইট। তো আমরা পড়াশোনা নিয়েও কথা বললাম আর কি। এখন একটু ফিরে যাই আপনার আপনার জীবনে আর কি। আপনার শৈশব, কৈশোর, আপনার পরিবার, আম, এই সমস্ত বিষয়গুলো একটু আমাদেরকে জানান। যে শৈশবে আপনি কেমন ছিলেন, আপনার স্বপ্ন কি ছিল, এরপরে যখন আস্তে আস্তে বড় হলেন সেই স্বপ্নগুলো পরিবর্তন হলো কিনা, পরিবারের সদস্যরা সেই স্বপ্নে বাধা হলো কিনা, নাকি তারা উৎসাহিত করেছিল। এরপরে বিশ্ববিদ্যালয়ে যখন উঠলেন তখন আপনার এক্সপেকটেশন কি ছিল, সেটা পরিবর্তন হলো কিনা, বা আপনার চাওয়ার সাথে পাওয়ার কতটুকু আপনি পার্থক্য করতে পারলেন। আপনার ফ্রেন্ড সার্কেল ওভারঅল, মানে আপনার আপনার ব্যক্তি হাসিবকে আমরা একটু জানতে চাই। আচ্ছা, আমার সম্বন্ধে বলতে গেলে ছোটবেলা থেকে আমি একটু ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলাম। কথা খুব বেশি, মানে অতিরিক্ত যেটা কথা বলা, সেটা আমি কখনোই বলতাম না। সেটা ক্লাসেও হয়তো অনেকবার খুব বেশি সময় পাইনি, যতটুকু পেয়েছি বুঝতে পেরেছি।
তো ছোটবেলার একটা স্বপ্ন ছিল, সেটা আহ, মানে চেঞ্জ হয়েছে, বিভিন্ন স্টেজে এসে চেঞ্জ হয়েছে। ছোটবেলায় কেউ বলতো যে আহ, অনেক রিলেটিভ বলতো বা সব স্বপ্ন ছিল যে ডাক্তার হবে, কিন্তু তারপরে যখন আহ, আমাদের এসএসসি লেভেলে এসে আমরা যখন একটা মানে ক্যাটাগরি কমার্স, আর্টস বা সায়েন্স, তখনও মানে একটা বিষয় থাকে। তখন আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমার জন্য কমার্সটা, বিজনেসটা যায়, কিন্তু ওই বয়সটা আসলে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো আহ, যথেষ্ট জ্ঞান থাকে না। রাইট। তারপরেও আমি সিদ্ধান্তটা নেওয়ার পরে যখন আমি ইন্টারমিডিয়েট শেষ করি, তখন আমি চিন্তা করলাম যে না, আমার তো টেক বিষয়ে বা আইটি সেক্টরে আমার একটু আগ্রহটা বেশি। তো আমার হয়তো কম্পিউটার সায়েন্স ফিল্ডে গেলে হয়তো আমি আমার স্কিলটাকে হয়তো বেশি এক্সপান্ড করতে পারতাম ওদিকে। তারপরেও দেখলাম যে না, যেহেতু বিজনেস ফিল্ডে আসছি, মার্কেটিং ফিল্ডটা আমার জন্য ঠিক আছে। বিজনেস ফিল্ডের মধ্যে মোটামুটি ভালো লাগতো আমার, কারণ এখানে কিছুটা ডিজিটালাইজ করার সুযোগ রয়েছে, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা রয়েছে, তারপরে ই কমার্স এর মধ্যে ইনভলভমেন্ট। তখন আমি মাস্টার্স এ যখন ইউনিভার্সিটির সাবজেক্ট গুলা স্টাডি করা শুরু করলাম, দেখলাম যে জার্মানিতে অনেক ধরনেরই মানে মিক্স, যেটা বলে যে কিছুটা টেকনিক্যাল বিষয় থাকবে, কিছুটা থিওরিটিক্যাল বিষয় থাকবে। তখন স্টাডি এই রিটেল এন্ড কনজিউমার সাবজেক্টটা চুজ করি, যেটা আমার যথেষ্ট পছন্দের একটি সাবজেক্ট। আমি আই হোপ আই উইল এনজয় অল অফ রাইট। দ্য কোর্সেস। ইয়া। এই তো। আর এন্ড ছোটবেলায় হ্যাঁ, আমি আসলে খুব বেশি এনাফ স্যার। ছোটবেলায় আপনি মানে স্কুলে পড়েছেন, সেই স্কুলের কোনো স্মৃতি নেই? স্কুলে কোথায় পড়েছেন বা কেমন ছিলেন ওই সময়টা? হ্যাঁ, স্কুলে আমি আসলে স্কুল চেঞ্জ করা হয়েছে আমার জীবনে খুব বেশি। আমি মাদ্রাসায় পড়েছি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আহ, তারপরে আমার লাইফের আসলে ট্র্যাকটা এভাবে হয়েছে যে আমি একটা সময় খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আবার হয়তো পড়াশোনার একটা ল্যাকিংস তৈরি হয়েছে ইনস্টিটিউট চেঞ্জ করার কারণে, বা আহ, অনেক সময় পরিবেশ পরিবর্তনের কারণে। এটা আমার 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 লাইফে ঘটেছে। আমি একবার মনে হয়েছে যে আমি ট্র্যাক থেকে বের হয়ে গেছি, আমার মানে পড়াশোনাটা, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম, হঠাৎ করে আমার এই অবনতি। আবার একটা সময় নিয়ে আমি আমার গতি ঠিক রেখে লাইনে আসতে পেরেছি। আহ, তারপরে যখন আমি যে এই ক্লাস 8-এ আমি মোটামুটি যথেষ্ট ভালো রেজাল্ট করি। ওটা আমার জিপিএ 5 ছিল। তারপরে আমি ক্লাস 9-এ আবার প্রতিষ্ঠান চেঞ্জ করা হয়। আহ, তখনও সবার এক্সপেক্টেড স্কোর আমি করতে পারি না ইন্টারমিডিয়েটেও। সব মানে সবার এক্সপেক্টেড থাকে জিপিএ 5, সেটা আমার অর্জিত ছিল না। আহ, তারপরে এটা আমার পরিবারের একটা মানে খুবই কষ্টের জায়গা ছিল, বিশেষ করে আমার বাবা চাচ্ছিল আমি যে মানে জিপিএ 5 সবগুলোতে রাখবো। আসলে জিপিএ 5 দিয়ে আমাদের কালচার একটা প্রথা রয়েছে, জিপিএ 5 দিয়ে অনেক কিছু চিন্তা করা হয়, যেটা আহ, যেটা আমাকে ওই সময়টাকে অনেক কষ্ট দিয়েছিল। তারপরে আমি হাল ছাড়ি নাই, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে। আহ, বিশেষ করে আমার আমি লাস্ট 1 বছর এখানে আসার আগে আমি যথেষ্ট আমার স্টাডি নিয়ে আমি যথেষ্ট শ্রম দিয়েছি। আমার আইএলটিএস এর টাইমে আমি ইভেন আমি এমনও গিয়েছে, আমি 16 ঘন্টাও আমি এর পিছনে সময় দিয়েছি। আহ, যে- যেটা আসলে আমার কিছু কিছু ল্যাকিং ছিল। যেমন আমি একটা সময় দেখলাম যে অ্যাটেনশন দিতে আমার খুব প্রবলেম হচ্ছে। হয়তো
এটা ঘটতে পারে হয়তো সোশ্যাল মিডিয়া লং টাইম ইউজিং, যেটা আহ, আমাদের সাইকোলজি ব্রেনে একটা যে রিলস দেখা, রিলস কিন্তু আমাদের ব্রেনকে সংকুচিত করে, অ্যাটেনশন যে একটা লেয়ারটা কমায়। হুম হুম। সেটা আমার ক্ষেত্রে ঘটেছিল বা ঘটতেও পারে। যেটা আমি যখন রাইটিং করতাম আমার স্কোর ভালো আসতো, আমি যখন রিডিং করতাম সেখানেও আমার স্কোর ভালো আসতো। স্পিকিং আমি একটু লং টার্ম সময় নিয়েছিলাম, আমি বিভিন্ন অ্যাপে প্র্যাকটিস করতাম ইন্টারন্যাশনাল স্পিকারদের সাথে, ওখান থেকে আমার ভালো একটা আহ, চলে আসে। তো লিসেনিং আমি কোনোভাবে মনোযোগ দিতে পারতাম না, আমার ভালো স্কোর আসতো না। এটার জন্য আমি যথেষ্ট শ্রম দিয়েছি, যথেষ্ট পডকাস্ট শুনতাম, অনেক আহ, বিভিন্ন টেকটক ভিডিও, তারপরে ইংরেজি মুভি দেখা, এইভাবে আমি ডে বাই ডে ইমপ্রুভ করেছি। তারপরে আমি দিয়েছিলাম কম্পিউটার বেস দেওয়ার ফলে অ্যাটেনশনটা আরো দিতে আমার প্রবলেম হচ্ছিল, কারণ ও অডিওটা চলে যাচ্ছে স্ক্রিনে, আমার মনোযোগ দিয়ে ক্লিক করতে হচ্ছে আনসারটা। তারপরেও এক্সপেক্টেড আল্লাহ আর কি মিলিয়েছেন, যেটা দিয়ে আমি এখানে আসতে পেরেছি। এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যথেষ্ট কৃতজ্ঞ। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আছেন বাবা মা, ভাই বোন, আমি বিবাহিত। আমার সন্তানও আছে একটি, ছেলে সন্তান, ওর বয়স 2 বছর, 2-3 মাস হবে। ওর নাম রিজওয়ান রহমান। মাশাআল্লাহ। তো আপনি খুব আর্লি মানে বিয়ে করেছেন আর কি। তো জি, এটা আপনার কি ব্যারিয়ার না, আপনার ব্যারিয়ার হিসেবে আপনি দেখেন, নাকি এটা একটা অপরচুনিটি হিসেবে আপনি দেখেন, এই যে আর্লি বিয়েটা আর কি, বিশেষ করে? দুইটাই দুইটাই প্রোস আর কনস দুইটাই রয়েছে। কারণ ফ্যামিলি নিয়ে পড়াশোনাটা একটু কাইন্ড অফ ডিফিকাল্ট হয়ে যায়, এই হুম জন্যই বলেছি যে আইএলটিএস টাইমটা আমার সময় লেগেছে। কারণ বাচ্চা কাচ্চা তারপরে থাকলে একটু মনোযোগ ধরে রাখা, আবার ওদেরকে আমি গ্রামে পাঠিয়েছি, আমি ঢাকায় থাকছি, পড়াশোনা করছি, আবার ওরা আসছে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এটা একটা অবস্টেকেল। আবার ফ্যামিলি থাকলে এটা একটা আহ মানসিক ভাবেও আমার মনে হয় যে সন্তান, ফ্যামিলি, এটা এটা একটা ভালো দিকও হতে পারে। রাইট। হ্যাঁ, মানে এটা আপনি কিভাবে নিচ্ছেন আর কি, এটা হলো ব্যাপার। যেমন আপনার কিছু জি, তো বাইন্ডিং চলে আসে, কিছু আপনি ব্যারিয়ার চলে আসে, আপনি জি, চাইলেই যে কোনো কিছু তখন করতে পারেন না, পরিবারের কথা আপনাকে ভাবতে হয়, ওভারঅল সবকিছু মিলে। তো আপনার জি। শৈশব থেকে আপনি কৈশোরে পদার্পণ করলেন, এরপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। যেটা আমি জানতে চেয়েছিলাম যে ইউনিভার্সিটির যেই জীবনে মানুষের যেরকম এক্সপেকটেশন থাকে বা তার ড্রিম থাকে, কবে ক্লাস শুরু হবে, জি। তারপরে ক্লাসগুলো কেমন হয়, এটার সাথে আপনার চাওয়ার সাথে পাওয়ার, প্রত্যাশার সাথে প্রাপ্তির কতটুকু আপনি পেয়েছিলেন, কতটুকু প্রত্যাশা করেছিলেন এবং কতটুকু পেয়েছিলেন? চাওয়া ছিল, আমি তার অনেকটাই পেয়েছি। আপনাদের মতো শিক্ষক আহ, আমার জীবনে পেয়েছিলাম, যেটা আমার জন্য আহ, অনেক অনেক সময় আপনারা মোটিভেট করতে পারেন, মোটিভেশন গুলা আজকে হয়তো আমার সাকসেস বা সফলতার ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু একটা ল্যাকিংস রয়ে গিয়েছে, আমরা হয়তো ফিজিক্যাল ক্লাস খুব বেশি পাইনি। কোভিড প্যান্ডেমিকের টাইমে মেজরিটি সেমিস্টার গুলাই আসলে চলে গিয়েছিল অনলাইনে। তো রাইট। ওখানে একটা ল্যাকিংস আমাদের রয়ে গেছে। বাট এই যে কোভিড আসার পরে আমরা জুমে মিটিং করা শুরু করলাম, এরপরে আমরা জি, ক্লাস কন্ডাক্ট করা শুরু করলাম। সেই শুরু থেকেই আমরা তো আমাদের মানে লেখাপড়া বন্ধ করে দিইনি, আমরা পড়ানো, পরীক্ষা নেওয়া সবই মানে অনলাইনে হচ্ছিল তখন। ওই সময়টা আমাকে এই যে জি, অনলাইনের যে একটা ভীতি, জড়তা, এটা মানে অনেকটা কাটাতে সহযোগিতা করছে আর কি। জি,
তো আপনারা বেশিরভাগ সময়টাই আসলে জি, জি, অনলাইনে জি, জি। আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম আমি ওই সময়টা। জি। আমি বাসায় মানে বোর্ড লাগিয়ে মানে রেগুলারলি অনেক টিচারদের দেখতাম যে ওনারা স্লাইড দিয়ে পড়াতো বা স্ক্রিন শেয়ার করে পড়াতো, বাট আমি চেষ্টা করতাম প্র্যাকটিক্যালি ক্লাসরুমের জি, মধ্যে জি। কিভাবে পড়ায়। মানে আপনারা জি, কয়েকজন ছিলেন। এটা একটা ভালো দিক ছিল। আপনার ক্লাসগুলো মানে মাঝে, মাঝে মনে হতো যে ক্লাসরুমে বসে ক্লাস করতেছি। এটা ভালো লাগতো। রাইট। তো ওই আপনি অনেক সিরিয়াস ছিলেন এবং আপনারা কয়েকজন ছিলেন খুবই বেশি সিরিয়াস যে আপনারা ক্লাসগুলো করতে চাইতেন। অনেক সময় আমি যদি সমস্যা হতো তাও জিজ্ঞেস করতেন যে স্যার ক্লাস নিবেন কিনা অথবা কবে নিবেন। তো এটা একটা ভালো দিক, আমি দেখেছি যে আপনার মধ্যে ওই সিনসিয়ারিটিটা ছিল আগে থেকেই, যার কারণে আপনি অনেক চড়াই উতরাই পার হওয়ার পরেও আজকে একটা ভালো জায়গায় আসতে পেরেছেন আর কি। তো এই কথাগুলো আমরা বলি এই কারণেই, অনেক ছেলেমেয়েরা আছেন যারা খুবই ফ্রাস্ট্রেশন তাদের লাইফে দেখেন, বা অনেক সময় আম, তারা মনে করেন যে তাদের দিয়ে হয়তোবা আর কিছু হবে না। তো তখন আপনারা যারা এরকম অনেক কষ্ট মধ্য দিয়ে যান, অনেক প্রচেষ্টার পরে একটা সফলতা পান, তারা কিন্তু অন্যদের জন্য অনুপ্রেরণা আর কি। আমরা তো বলি ক্লাসরুমে আর কি, তারপরেও এক্সাম্পল হিসেবে যখন আপনারা সামনে আসেন এসে কথা বলেন, এটা অন্যদের জন্য কিন্তু অনেক বেশি মোটিভেশনাল ফোর্স হিসেবে কাজ করে আর কি। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আম, এই কারণেই আমি চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট করার জন্য, যাতে কিনা আপনাদের দেখা দেখি হয়তোবা 2 জন 4 জন 5 জন যদি কেউ অনুপ্রাণিত হয়, এটা তাদের জন্য কিন্তু একটা পজিটিভ দিক, তাদের ভবিষ্যতের জন্য ভালো জি, একটা দিক হতে পারে আর কি। অবশ্যই। ফাইন্যান্সিয়ালি ঠিক থাকবো, পরিবারকে নিয়ে ভালো থাকবো। পরিবার এবং প্রতিবেশী, আশেপাশের মানুষকে নিয়ে, সবাইকে মিলে আহ, একটা ভালো থাকা, মানে এক ভালো থাকার জন্য আবার খুব বেশি যে অর্থের প্রয়োজন এমনটা নয়। এতটুকু অর্থ দরকার যতটুকু দিয়ে নিজের পরিবার এবং আশেপাশের মানুষকে নিয়ে হ্যাপি থাকা যায়। এরকম একটা লাইফ হলে আমার মনে হয় আহ, যথেষ্ট। এর বেশি কিছু আসলে আমি চিন্তা করি না। রাইট। তো আপনি যেটা বলছেন যে অর্থ খুবই দরকারি একটি জিনিস, বিশেষ করে প্রয়োজনীয় যতটুকু অর্থ যতটুকু প্রয়োজন হ্যাঁ, লিস্ট। যতটুকু দরকার ততটুকু, আবার খুব অতিরিক্ত যেটা আহ, সেটার প্রয়োজন নেই। ওকে। নিজে, পরিবার এবং আশেপাশের মানুষকে নিয়ে হ্যাপি থাকার মতো অ্যাবিলিটিটা আমার মনে হয় যথেষ্ট। ওকে। তো এই যে আপনি বলছেন যে আপনি অর্থ উপার্জন করতে চাচ্ছেন পরিবার বা আশেপাশের মানুষদেরকে ভালো রাখার জন্য, আপনি আপনার মানে যে ফিলোসফিক্যাল জায়গা সেটা আপনি মনে করেন। তো সাধারণত আমরা দেখি সেটা হচ্ছে একজন মানুষ যখন এরকম লেভেলে থাকে, বিশেষ করে তার হয়তোবা অর্থের পরিমাণ কম থাকে, অথবা সে একটা স্টেজে থাকে যে স্টেজ থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকে, সেরকম সময়ে তার যে ফিলোসফি, আবার সেই মানুষটাই সেই একই মানুষ যখন অনেক বেশি অর্থ হয়ে যায়, আহ, না চাইতেও হয়ে যায়, বা কেউ পরিশ্রমের মাধ্যমে হয় অথবা কেউ অনৈতিক ভাবেও হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে অর্থ হয় সম্পদ হয়, সেটা যখন হয়ে যায় তখন তার ফিলোসফিক্যাল জায়গা চেঞ্জ হয়ে যায়। যেমন এখন আপনি বললেন যে আমি আশেপাশের মানুষ, আমার পরিবার বা আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে ভালো থাকবো, বাট এই একই মানুষ হয়তোবা, আমি চাই না যদিও, হয়তোবা আপনি আরো 20 বছর পরে যখন আপনার অনেক কিছু হবে, তখন আমি যদি আবার সেই সময় কোশ্চেন করি আপনাকে আপনার ফিলোসফি কি, তখন কিন্তু সেই একই মানুষ আপনি ডিফারেন্ট ফিলোসফি বলবেন। তো এই পরিবর্তনটা কেন? আসলে আমরা মানব জীবনে আমাদের এক একটা স্তরে কেন আমাদের ফিলোসফি গুলো চেঞ্জ হয়, বা আমরা ভালো জিনিসটা কেন ধরে রাখতে পারি না? কি মনে হয় আপনার? আহ, জি, এটা আসলে মানুষের সময়ের পরিবর্তনে মানুষ অনেক সময় পরিবর্তন হয়। এটা সঠিক বলেছেন আপনি। মানুষের টেস্ট পরিবর্তন হয়, মানুষের আহ, জীবনযাত্রার মান পরিবর্তন হয়। তখন কালচারালি সেও তার মাইন্ড হয়তো ডাইভার্ট হয়ে অন্যভাবে চিন্তা করতে শুরু করে। আহ,
যেরকম আমি আমার চাইল্ডহুডে যেটা চিন্তা করতাম, আজকের চিন্তা কমপ্লিটলি ডিফারেন্ট। রাইট। কিন্তু এতটুকু আমি চিন্তা করতে পারি যে এখন যেটা আমি আমি যথেষ্ট এখন ম্যাচিওর চিন্তা করতে পারি এই বয়সে, এই স্টেজে। তো আমার এই চিন্তাটা আমার মনে হয় যথেষ্ট ম্যাচিওর একটা চিন্তা হতে পারে, মানে এটা এটা লং টাইম সাস্টেন করার মতো একটা চিন্তা থাকতে পারে। মানে আমি ছোটবেলা থেকে আমি ফ্যামিলি সেন্ট্রিক মানুষ, তো আমার এই চিন্তা হয়তো এট দ্য এন্ড অফ দ্য ডেও থাকতে পারে। ওকে, ওকে, আই উইশ। আচ্ছা, আপনার আম, পরিবার, বিশেষ করে আপনার সন্তানের কথা বললেন, তাকে তো খুব মিস করেন, তাই না? এটার অনুভূতিটা কেমন, মানে এখানে এটার অনুভূতিটা কেমন? আসলে অবশ্যই মানে এক্সপ্রেস করার মতো না, বাট কেমন আপনার কাছে কেমন ফিল হয়? এটা আসলে খুবই খুবই কষ্টদায়ক। আমরা যারা আসছি, যারা বিশেষ করে ম্যারিড, যাদের সন্তান আছে, তো আমাদের যে ফিলিংসটা এটা মাঝে মাঝে আমাদের মনে হয় যে হয়তো দেশেই ভালো ছিলাম, হয়তো কিছু অনেক কিছু কমতি ছিল, কিন্তু ওটার মধ্যে একটা পরিপূর্ণতা ছিল। এরকম ফিলিংসও মাঝে মাঝে হয়। আবার মনে আচ্ছা, হয় যে না, হয়তো সবাই ওর একটা ভালো ভবিষ্যৎ, ওর একটা ভালো ভালো রাখার জন্য সব মিলিয়ে আসলে এই স্যাক্রিফাইসটা আসলে করতে হবে। এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে। কাজ করে। আর এখানে ওয়ার্ক লাইফটা খুবই টাফ। মাঝে মাঝে চিন্তা করি, এত কষ্ট করে আসলে কি হবে। এখানে বাংলাদেশের মতো ওয়ার্ক লাইফ না, এখানে 10 ঘন্টা কাজ মানে 10 ঘন্টাই কাজ, আধা ঘন্টা ব্রেক মানে আধা ঘন্টায় ব্রেক। তো 10 ঘন্টার মধ্যে যে আমি হুট করে চাইলাম 10 মিনিট আমি বসে থাকবো, এরকম সুযোগ নেই। আহ, এখানে ওয়ার্ক লাইফটা একটু টাফ। টাফ, টাফ লাইফ। সেক্ষেত্রে এই যে পরিবার আপনি এখানে রেখে দেশের বাইরে আসলেন, তো তাদেরকে তো নিশ্চয়ই ওখানে নিয়ে যাওয়ার আপনার একটা পরিকল্পনা আছে, তাই না? হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা রয়েছে। আচ্ছা, আলটিমেটলি তাহলে কি দাঁড়ালো? মানে আপনি গেলেন লেখাপড়া করতে, আপনার পরিবার ওখানে গেল, আপনার সন্তান ওখানে গেল, আপনি ওখানকার সিটিজেনশিপ নেওয়ার জন্য চেষ্টা করবেন বা করলেন। আলটিমেটলি আমার দেশ কি পেল? হ্যাঁ, এরকম একটা চিন্তা মাঝে মাঝেই হয়, যে শুধু কি রেমিটেন্সটা কি যথেষ্ট, মানে দেশে টাকা পাঠাবো, আই থিঙ্ক ইট ইজ নট এনাফ। কারণ আমার জীবনে আমি দেশ থেকে তো অনেক কিছু নিয়েছি। আমি আমি 27 বছর বা 28 বছর বয়স পর্যন্ত আমি দেশ থেকেই সবকিছু নিয়েছি। তারপরে আহ, দেশকে কতটুকু দিতে পারবো, এটা এখন আমি আসলে ফুলি কনসার্ন না। আসলে আমি এখানে আমার কেরিয়ার দাঁড় করাবো, নাকি একটা সময় আমি চিন্তা করবো যে আমাকে দেশে যেতে হবে বা অন্য কোথাও থাকতে হবে। এই বিষয়ে আমি এখনো ফুলি কনসার্ন না। তবে চিন্তা আছে যে এখানে যদি অপরচুনিটি পাই আমি এখানে থাকবো। আর যদি দিন শেষে ভালো না লাগে, আমি হয়তো কেরিয়ারটা দেশেও আমি শুরু করতে পারি। আহ, এটা ফুললি আমি 100% শিওর না যে আমি এখানে কারণ এখানে একটা আহ, বিষয় আছে। আহ, এখানে ধর্মটা পালন করা খুবই ডিফিকাল্ট। ডিফিকাল্ট। এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবাই মরতাম। রাইট। তো এই মানের সাথে বেঁচে থাকা যায়, অনেকেই পারে, অনেকেই করে, কিন্তু কঠিন, এটা টাফ। কারণ আচ্ছা, এখানে আহ, ওই কাজের সময় আমি নামাজের টাইম চাইলেই পাবো না, আমাকে কাজে করতে হবে। এই যে রোজার মাসে কনস্ট্যান্ট ডিউটি থাকলে ডিউটি সেভাবেই করতে হবে। মানে বাংলাদেশে হলে এটা হয়তো যে আমি অসুস্থ, হুম, হুম। আহ, এটা হলো স্যাক্রিফাইস, সেটা তার করবে। কিন্তু এইখানে তো আমি, এরা তো এই বিষয়, আমার বিষয়গুলো এরা তো বুঝতে পারবে না। তারপরে এখানে আহ কিছু কিছু স্টেটে ধর্ম নিয়ে খুবই কটূক্তিও করা হয়, কিন্তু আমাদের স্টেটে যথেষ্ট ভালো আছে, ধর্মটা পালন করা যায়। যেরকম আমি একটা কন্টেন্ট দেখলাম লাস্ট উইকে, যে ইতালিতে উনি ধর্মটা সঠিকভাবে উনি চর্চা করতে পারছিলেন না বিধায় উনি জার্মানিতে আসছে, উনি জার্মানিতে সুন্দরভাবে করতে পারছে। কিন্তু সেটা নিজের মধ্যে, সেটা নিজের মন স্থির করে নিজে নিজেকে চালিয়ে যেতে হবে। আচ্ছা,
বুঝতে পারছি। এমনি কি মসজিদ আছে ওখানে, কমিউনিটি হ্যাঁ, মসজিদ? মসজিদ আছে এখানে। আমার ইউনিভার্সিটির পাশে একটি মসজিদ আছে, ওখানে আমরা নামাজ পড়ি শুক্রবারে। এখান থেকে 5 কিলো, আমার বাসা থেকে 5 কিলো দূরে। তো টার্কিশ মসজিদ ওটা। আচ্ছা, আবার টার্কিশ মসজিদের ওদের নামাজটা একটু ডিফারেন্ট। যেটা খুব দ্রুত পড়ে। আচ্ছা, আবার ওদের যারা নামাজ পড়ে এটা দাঁড়িয়ে, ও মানে আচ্ছা মানে একজন ইমামের দাঁড়িয়ে নেই, সবার গোছ আচ্ছা আছে, গ্রুপ আচ্ছা। আছে, তো দাঁড়িয়ে। ও তো আচ্ছা আচ্ছা। এরা আসলে ওইভাবেই আর কি ডাইভার্স, হুম হুম। মানে আমাদের দেশের মতো বা মিডিল ইস্টের যে ধর্ম চর্চাটা হয়, হুম হুম। এদের চর্চাটা একটু ডিফারেন্ট আছে। রাইট। আচ্ছা, আহ, আপনি তো জানেন যে বর্তমান সময়টা এখন আমরা প্রযুক্তির সর্বোচ্চ যে উদ্ভাবন সেই যুগে অবস্থান করছি আর কি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনফরমেশন টেকনোলজি, এটার একটা রেভলিউশনারি একটা পিরিয়ড। তো এই সময়টায় আমরা কোন দিকে যাচ্ছি, বিশেষ করে আমাদের যে মানুষের কর্মসংস্থানের বিষয়টি আমি আরো দু একজনকে জিজ্ঞেস করেছিলাম আর কি। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যে চেঞ্জ গুলো আসতেছে, সেটা জি। মোকাবেলায় আমরা কতটা নিজেরা প্রস্তুত, আপনি কি মনে করেন এখানটায়? এটা আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমরা মনে হয় এতটাও এতটাও প্রস্তুত নই। এই অবস্ট্যাকলটা, মানে এআই আসার ফলে যে পরিমাণ জব রিপ্লেস হওয়ার পসিবিলিটি আছে, আমরা এতটুকুটাও আপডেট নই যে এটা আমরা ওভারকাম করতে পারবো। তো এই আমাদের উচিত যে এই বিষয়গুলো এআই আসার ফলে, এটা সত্য যে অনেক জব রিপ্লেস হবে, কিন্তু অনেক জব সেক্টর ওপেন হবে। ওপেন কোন কোন সেক্টর হবে, আমাদের এই বিষয়গুলো অ্যানালাইজ করে আমাদের ওই মার্কেট গুলোতে ইনভলভমেন্ট রাখতে হবে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি চিন্তা করি, ওরা যথেষ্ট ম্যাচিউর, যথেষ্ট অ্যাডভান্স সবকিছুতে। এখানে আমি আমার এই 2.5 মাসের অবজারভেশন আমি যেটা পেলাম, ওরা সব ভালো ভালো প্রতিষ্ঠানে, ভালো ভালো পজিশনে ওরা আছে। আচ্ছা ইভেন ওরা ল্যাঙ্গুয়েজ শিখে এখানে আসে, ওরা ইংলিশের উপর ডিপেন্ড। ওরা ইংলিশে এখানে পড়াশোনা করবে, ডয়েজ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড B1 B2 শিখে এখানে আসে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট। আচ্ছা। আর আমরা অনেকটা সময় পাওয়ার পরেও, কারণ আমরা তো আমাদের জার্নিটা পুরোটাই আনপ্রেডিক্টেবল ছিল, আমরা হুম এখানে হুম। আদৌ আসতে পারবো কি পারবো। তো ওরা তো সিরিয়াস, ওরা আজকে অ্যাপয়েন্টমেন্ট নেবে, 1 মাসের মধ্যে ওদের ভিসা প্রসেসিং শেষ, ওরা চলে আসবে। তার আগে থেকেই ওরা ল্যাঙ্গুয়েজটা শিখে এখানে আসে। তারপরে ওদের এডুকেশন সিস্টেমটা আমার মনে হয় যথেষ্ট যথেষ্ট ভালো। কারণ ওরা ক্লাসগুলোতে ওরাই ডমিনেট করে, যা দেখলাম, যেটা আচ্ছা বুঝতে পারলাম। ক্লাসে ওরা যথেষ্ট, ওদের ওদের গ্রুপ, ওদের সবকিছু ভালো রেজাল্ট করা থেকে শুরু করে ওরা সব দিক দিয়ে এগিয়ে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা অস্থিরতা আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা, বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক অস্থিরতা, জিও পলিটিক্যাল একটা অস্থিরতা আর কি। বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি। তো আলটিমেটলি আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি? জি, এই বিষয়টা মাঝে মাঝে মানে আমাকে চিন্তায় ফেলে যে এই জিও পলিটিক্সে আমরা আসলে কোথায় যাচ্ছি। একদিকে আমেরিকান ডমিনেন্ট, আর একদিকে রাশিয়া চীনের ডমিনেশন, মানে একে অপরকে আহ, মানে দমানোর যে একটা চিন্তা। তারপরে ট্রাম্প আসার পরে যে নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে যে মানে এক দেশ আহ, আ- আরেক দেশ ছাড়া চলতে পারবে না। ইউরোপীয় না। ইউনিয়নের দেশগুলো আমেরিকা ছাড়া চলতে পারবে না, আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ছাড়া চলতে পারবে না। সেখানে ট্যারিফ দিয়েছে ইউরোপের উপরে। তো ইউরোপও ক্ষুব্ধ। ইউরোপও এরকম একটা চিন্তা করলো যে ওরাও আহ, ফিরতে একটা ব্যবস্থা নেবে। তৎক্ষণাৎ তারিফে একটা সমঝোতা হয়েছে। তো জিওপলিটিক্স ডাইভার্সন আমরা দেখতে পাচ্ছি যে ন্যাটো
নেটওয়ার্ক চিন্তা চেতনা আগে একরকম ছিল, এখন পরিবর্তন আসছে। আবার এদিকে চীন, রাশিয়া বা আরো তাদের যে মিত্র। মিত্ররা আছে তাদের একটা পরিবর্তন। আবার মিডিল ইস্টে শাসন করে আমেরিকার যে একটা নীতি, আবার হুট করে আমেরিকার যে চিন্তা যে ওরা দখল করে নেবে গ্রিনল্যান্ড। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি মুখে যারা বলছে, এই বিষয়গুলো হওয়া মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়া। থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু মানে এটা আসলে কি হয়ে যাবে এটা আসলে একটা আমরা বিশেষ করে মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাই ঘটেছিল ইউরোপ কেন্দ্রিক। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া মানে মানে আমরা যারা প্রবাসে থাকি এটা আমাদের মানে এই চিন্তাটা সবসময় মানে কাজ করে যে কি হতে যাচ্ছে আসলে। এদিকে ইউক্রেনের যে দীর্ঘদিনের একটা অস্থিরতা যুদ্ধের পক্ষে, ইউক্রেনের মেজরিটি সিটিজেনরা চলে আসছে সেন্ট্রাল ইউরোপের মধ্যে, ফ্রান্স, জার্মানির মধ্যে দেশে। এই দেশগুলোতে একটু স্যালারি রেঞ্জ ভালো। এখানে দেখলাম যে ইউক্রেনিয়ানরা আবার মোটামুটি ভালো অপরচুনিটি পায়, কারণ ওদের নিজস্ব ওদের মিত্র দেশ, জব সেক্টর হোক বা যে কোনো সেক্টর হোক ওদের প্রায়োরিটি আগে, তারপরে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের প্রায়োরিটি। রাইট। তো জিও পলিটিক্স এ অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মনে হয় ফিউচারে। তো এটা মানে আমার কাছে যেটা মনে হয় যে এই জিওপলিটিক্যাল যে ইনস্টেবিলিটি, এটা এভাবে চলতে থাকলে পৃথিবীতে নানা রকম সমস্যা তৈরি হবে। ইকোনমিক তো বটেই, পাশাপাশি এই যে মাইগ্রেন্ট সমস্যা, মানে এক দেশ থেকে আর এক দেশে মাইগ্রেশন হয়ে যাচ্ছে মানুষ, জব কাট হবে, আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে, এটা কারোর জন্যই ভালো না। তো এই কারণে আমরা বলবো যে এই ধরনের যে সিচুয়েশন এটা যাতে না ঘটে। বিশেষ করে আপনি যেটা মেনশন করলেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা হলে পরে তো পৃথিবী মানে ধ্বংসের দ্বার প্রান্তে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং ফার্স্ট যেটা ছিল, তো সেগুলোতে তো এরকম মানুষের সক্ষমতা ছিল না, বিশেষ করে সমরাস্ত্রের দিক থেকে বলি বা পারমাণবিক অস্ত্রের কথা বলি, তো এগুলো তো অত সমৃদ্ধ ছিল না ওই সময়টা আর কি। তো সেই সময় যেটা ঘটেছে তার থেকে তো লক্ষ কোটি গুণ বেশি ঘটবে আর কি, যদি এরকম হয় আর কি। তো আমাদের প্রার্থনা এবং আমাদের কামনা যে এরকম কিছু না ঘটুক আর কি, সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, এবং যারা এগুলোর নীতি নির্ধারক ওনাদের সুবুদ্ধির উদয় হোক, মানুষের প্রতি যে ভ্রাতৃত্ব সেটা, এটাই আমরা কামনা করি আর কি। তো অনেকক্ষণ কথা বললাম, আমরা একদমই শেষের দিকে, অনেক কিছুই আরো বলার আছে, বলার থাকে, তো তারপর আমাদের তো শেষ করতে হবে। সারাদিন আপনি হয়তো পরিশ্রম করেছেন আজকে, তো আমরা শেষ করব। তো শেষ করার আগে আরেকটা জিনিস মানে জাস্ট আপনি অ্যাড করেন, সেটা হচ্ছে আমাদের দেশীয় যে মূল্যবোধ বা সামাজিক যে কালচার, আমাদের যে বিশ্বাস, সেটার মধ্যে কি আপনি ভাঙন দেখেন? আমাদের যে মূল্যবোধ, সামাজিক যে বিষয়গুলো আছে, সেই চিন্তা চেতনা আমার মনে হয় অনেক অনেক কিছুই কিছু ভুল চিন্তা চেতনা আমাদের মধ্যে রয়েছে। যেরকম আমি যদি একটি উদাহরণ দেই, আমাদের কাজকে, যে কোনো কাজকে শ্রেণী শ্রেণী বিভাজন করা হয়, যে এই কাজটা ছোট বা এই কাজটা বড়, এই কাজটা করলে তার সমাজে সম্মান বেশি বা এই কাজটা তার সম্মান নেই। এই থেকে অনেক আমি বেকার ভাইদের দেখেছি, বন্ধু বান্ধব দেখেছি এগুলো পারে না, দিন শেষে বেকার থাকে। কিন্তু একটি ছোট কাজ দিয়ে যে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আজকে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওরা শুরুতে কেমন ছিল? ওরা শুরুতে তো সেভাবেই শুরু করেছিল, এরকম তো ছিল না। তো ডে বাই ডে সেটা হয়েছে। তো আমার মনে হয় এরকম চিন্তা চেতনা আমাদের পরিবর্তন করা উচিত। না হলে আমাদের
আমাদের যে বেকার সমস্যাটা, এই সমস্যাটা কখনোই সম্ভব না। আপনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন আমার যখন আমি ইউনিভার্সিটির কোভিড শুরু হওয়ার আগের দিকে, মানে শেষ ক্লাস হতে পারে সেটা, যে আপনাদের কি আপনারা বড় হয়ে কি হবেন বা কিরকম গোল সেট করেছেন। তো সবাই জব করবে, কর্পোরেট লাইফে যাবে, এরকম চিন্তা চেতনা প্রকাশ করছে। আমি বলেছিলাম আমি এন্টারপ্রেনিয়ার হতে চাই। আপনি শুনে অনেক খুশি হয়েছিলেন যে আমি ভিন্ন মত পোষণ করেছি। তো এন্টারপ্রেনিয়ার একটা স্বাধীন চেতা হোক, সেটা ছোট ছোট দিয়ে শুরু করে একটা হয়তো ভালো কিছু অর্জন করা সম্ভব। সবাই তো ছোট থেকেই শুরু করে। তো আমাদের সোসাইটির চিন্তা চেতনা এই পরিবর্তনটা অতি জরুরি। না হলে আমাদের যে এত মেজরিটি বেকার সমস্যা, এটা কখনোই কাটানো সম্ভব না। সমাধান করা সম্ভব না। সম্ভব না। থ্যাংক ইউ। সো আমরা যাওয়ার আগে, শেষ করার আগে কিছু ছোট প্রশ্ন থাকবে আপনার জন্য, যে ছোট প্রশ্নগুলো আপনি যে কোনো একটা অপশন বেছে নেবেন। তো আমি দেখি আপনার জন্য কি কি আছে আর কি। তো প্রথমেই আপনি যেহেতু বায়ার্নে আছেন এখন, তো আমি দুইটা সিটির মধ্যে আপনাকে যদি বেছে নিতে বলি, যে বায়ার্ন অথবা ঢাকা সিটি, কোনটা? বায়ানটাকেই চুজ করবো। গ্রেট। এরপরে আপনাকে যদি জিজ্ঞেস করি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, ইনস্টাগ্রাম অর ফেসবুক? ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রাম। এরপরে ফিলোসফি অর পলিটিক্স? ফিলোসফি। ফিলোসফি, গ্রেট। এরপরে বাসায় অবসর কাটানো নাকি ঘুরতে বের হওয়া? বাসায় অবসর কাটানো। ওকে। এদিক দিয়ে আমি একটু আচ্ছা, ফ্যামিলি সেন্ট্রিক। আচ্ছা, এরপরে বই পড়া আর গান শোনা? বই পড়া। বই পড়া। একাকী থাকা আর কোলাহল? অ্যাকচুয়ালি ডিপেন্ড, এটা সময়ের পরিবর্তিতে, মানে আসলে আহ, এটা ডিপেন্ড করে কাদের সাথে সময় কাটাচ্ছি, বা আহ, ওইরকম মানুষ হলে অবশ্যই, যারা আমার অতি ঘনিষ্ঠ বন্ধু, তাদের সাথে অবশ্যই আমি ওইটাই প্রেফার করবো। তাহলে কোলাহলটা আমরা ধরে নিলাম, রাইট? ওকে। এরপরে সি অর হিল? সি। সি, ওকে। জার্মান ফুড ট্রাই করেছেন এর মধ্যে? জার্মান ফুড ট্রাই করি নাই, কারণ এখানে যে হালাল হারামের বিষয়টা আচ্ছা আছে। আচ্ছা। ওই শুধু টার্কিশ খাবার ট্রাই করা হয়েছে, ওরা হালাল বলে। ওদেরটাই আর কি ডোনার বা বিভিন্ন আহ, ওরা বিশেষ করে ডোনারটাই বেশি প্রচলিত। আচ্ছা ওইটাই আর কি আমাদের মুসলিম কমিউনিটি ভাইরা খায়। আচ্ছা আচ্ছা। আপনি কি ঘুমিয়ে থাকতে পছন্দ করেন নাকি রাত জাগতে পছন্দ করেন? প্রেফারেন্স হবে ঘুমান। ওকে। বাংলা মুভি আর ইংলিশ মুভি? ইংলিশ মুভি। ওকে। ক্রিকেট আর ফুটবল? ফুটবল। ফুটবল, আচ্ছা। আপনি তো মানে বিশ্বের নাম করা একটা মানে ক্লাবের আশেপাশে আছেন আর কি। জার্মানি তো অনেক ভালো খেলে ফুটবলে, জার্মানি আপনি আছেন। হ্যাঁ, জার্মানি ওরা খুবই সিরিয়াস ফুটবলের প্রতি, এইজন্যই হয়তো হ্যাঁ অগ্রগতি ওদের। রাইট রাইট রাইট। আমরা শেষ করেছি 10টা প্রশ্ন, আপনি আপনার যথার্থ উত্তর দিয়েছেন আর কি। তো আমরা এট দ্য ভেরি এন্ড, তো যাওয়ার আগে আপনি আমাদেরকে যারা শুনলেন, অথবা সামনেও যারা শুনবেন, অথবা আপনার রিলেটিভ, ফ্রেন্ডস, ফ্যামিলিজ, তাদের জন্য যদি কিছু বলার থাকে মন থেকে, কাইন্ডলি বলেন। আমার রিলেটিভ এবং অনেক ফ্রেন্ডস, ভাই বোনেরা দেখবেন হয়তো, তবে তাদের জন্য একটাই আমার পরামর্শ থাকবে: ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। টাইম ইজ ভেরি প্রিশিয়াস, টাইম ইজ ভ্যালুয়েবল দেন মানি। তো টাইম আজকে নষ্ট করলে বা আহ, কালকে নষ্ট করার পরে
আমাদের চিন্তা আসে যে দুইটা দিন আমরা নষ্ট করে ফেললাম। তো আমাদের যে কোনো কাজের অগ্রগতি ওই 2 দিন আগে যদি নিতাম, তাহলে আমাদের ওই আফসোসটা, রিগ্রেটনেসটা আসলে থাকতো না। এই রিগ্রেটনেসটা আমাদের অনেক সময় ডিমোটিভেটেড করে যে কোনো কাজে ইনভলভমেন্ট, বা একটা স্কিল শেখা, বা যে কোনো কেরিয়ারের জন্য যে কাজটাই আমরা বলি। তো টাইম ওয়েস্ট না করে আমার যেটা ভালো লাগে আমি কেরিয়ারের জন্য সেটা আজকে থেকেই স্টার্ট করি, এরকম চিন্তা নিয়ে যদি তারা আগায়, তারা ফিউচারে যেন তারা তাদের এই রিগ্রেটটা না থাকে, এটা আমার তাদের জন্য পরামর্শ থাকবে। তাই সময় যেন তারা মূল্য দেয়। ওকে, অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি হাসিবকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। অনেক অনেক মূল্যবান কথা বলেছেন, এবং আপনি যেটা বলছিলেন শুরু থেকেই, আপনি একটু ইন্ট্রোভার্ট, বাট আমি জানি যে ইন্ট্রোভার্ট মানুষগুলোর মধ্যে ফিলোসফিক্যাল জায়গাটা অনেক অনেক বেশি মজবুত আর কি। তো সেটাই আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, এবং আগে থেকেই আমি জানি, যারা দেখছিলেন তারাও বুঝতে পেরেছেন আর কি। তো এটা ধরে রাখবেন, এবং জীবনের নানা চড়াই উতরায় অবশ্যই সাহস রাখবেন, মনোবল রাখবেন, এবং অনেক বড় হবেন, এই দোয়া কামনা, শুভকামনা তো থাকবেই সবসময়। জি স্যার, অবশ্যই দোয়া রাখবেন। হ্যাঁ হ্যাঁ, জি, এই আপনাদের দোয়া আসলে শিক্ষক বাবা মার দোয়া, এই দোয়াটা আমি সবসময় খুব গুরুত্বের সাথে নেই। জীবনে এই দোয়া নিয়ে আগানোটা সবারই উচিত। রাইট। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমার মনে হয় যারা দেখবেন ভিডিওটি, তাদের তাদের লাইফে, কেরিয়ারে, সব মিলিয়ে তাদের কিছু বিষয় তাদের এগিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক সুন্দর করে বলেছেন। তো ভালো থাকবেন, নিশ্চয়ই আবারও ভবিষ্যতে কথা হবে কখনো কোনো একদিন। আপনার ক্যারিয়ার সাফল্য চূড়ায় আপনি ওঠেন, লেখাপড়াটা ভালো মতো করেন, এটা সবসময় থাকবে। এবং দ্বিতীয়ত আরো একটা বলে রাখি, যদি কোনো সমস্যা ফিল করেন আমাকে জানাবেন আর কি। আর ওখানেও আমাদের ছেলেমেয়েরা অনেকেই আছেন, ওরা পড়াশোনা শেষ করেছে, অনেকে এখনো কেউ কেউ করছেন। তো ওদের সাথেও কমিউনিটি বিল্ড করেন, জানার চেষ্টা করেন কে কোথায় আছে আর কি। সবাই একসাথে থাকেন, আর পরিবারের প্রতিও শুভেচ্ছা রইলো আর কি। সবসময় যোগাযোগ রাখবেন স্ত্রী, সন্তান, বাবা মা সবার প্রতি। তো ভালো থাকবেন হাসিব, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার।